আমার নাম তানবীর। বড় আপু আশার বান্ধবী স্নেহা আপু আজকে আমাদের বাসায় থাকছে। শুনেছি আগেও এসেছিল, কিন্তু আমি কখনো এত কাছ থেকে দেখিনি। আর সন্ধ্যায় প্রথম ওকে দেখি, আর তখনই বুকের ভেতর কিছু একটা ঘটে যায়। চোখের সামনে যেন কোনো সিনেমার সিন। স্নেহা আপুর চেহারা ফিগার যেন আগুন, টাইট পোশাকের ভেতরে কথা বলছে, আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি। রাতের খাবার শেষে আপুরা নিজের ঘরে গেল। আমি পরের টেবিলে বসেছিলাম। হঠাৎ দেখলাম স্নেহা আপু এসে পাশে দাঁড়িয়েছে। চোখে সরল হাসি, কিন্তু মুখের ভেতর কেমন একটা দুষ্টু ছিলি। কি গো তানভীর ভাইয়া, এত মন দিয়ে কি পড়ছো? আমি হকচকিয়ে গেলাম। ভাইয়া বললেও গলায় এমন এক রসালো টান, যেন ইচ্ছে করেই আমায় পাগল করার চেষ্টা। এই তো একটু পড়াশোনা। স্নেহা আমার টেবিলের ওপর 2 হাত রেখে ঝুঁকে এলো। বুকের গরম নিঃশ্বাস যেন আমার গাল ছুঁয়ে গেল। চোখ তুলে দেখি তার বুকে, আমার চোখে একেবারে সামনে। এত মনোযোগ দিলে তো গার্লফ্রেন্ড বানানো হবে না জানো। তার ঠোঁটের কোণে এক দুটুকরো দুষ্টু হাসি। আমি ভীষণ অস্বস্তিতে চেয়ারে নড়ে চড়ে বসি। আমি এসব কিছু ভাবি না আপু। ও ভাবো না? তাহলে তোমার চোখ এত গরম কেন বলো দেখি। আমি লজ্জায় মাথা নিচু করি। স্নেহা আপু কাছে এসে আমার কাঁধে হাত রাখলো। তার আঙ্গুলের কোমল ছোঁয়া শরীরে আগুন লাগিয়ে দিল। ভয় পেয়েছো? আমি তো তোমাকে খেয়ে ফেলবো না। তার চোখ একরকম রহস্য। মনে হচ্ছিল সে সত্যি সত্যি আমায় নিয়ে খেলছে। আমি যেন কোনো ছোট ছেলে, আর স্নেহা আপু আমাকে ধীরে ধীরে তার জালে বাঁধছে। আমি কিছু বলার আগে স্নেহা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করলো। চুপচাপ থেকো, আজ রাতের কথা কেবল আমাদের মাঝেই থাকবে, ঠিক আছে? তার কথা শুনে আমার পুরো শরীর কাঁপছিল। না, ভয় না, লজ্জা, যেন এক অজানা টান। স্নেহা তখন চোখে চোখ রেখে হালকা হাসলো। তারপর আমার গাল ছুঁয়ে আবার চলে গেল আয়শাপুর রুমে। আমি অনেকক্ষণ বোকার মতো বসে রইলাম। বুকের মধ্যে একটা আলাদা অনুভূতি ঘুরপাক খাচ্ছিল। আর ভাবতেছি, ব্যাপার কি, এই মেয়ে আমার এত কাছে আসতেছে কেন? কিন্তু ওর কাছে আসা আমার কেমন যেন ভালো লাগা কাজ করতেছিল। জানি না কি নাম দিব সেই অনুভূতির, কিন্তু একটা কথা বুঝে গিয়েছিলাম, স্নেহা আপু শুধু বড় আপুর বান্ধবী নয়, সে আজ থেকে আমার জীবনে কোনো একটা ভয়ঙ্কর সুন্দর অধ্যায় হয়ে উঠতে পারে। সেই রাতটা কাটানোর পর আমার মাথা আর শান্ত নেই। বারবার স্নেহা আপুর মিষ্টি আর দুষ্টু হাসিটা মনে পড়ছিল। কি ছিল সেই ছোঁয়া, সেই চাহনি? আমি ভেবে কুল পাচ্ছিলাম না। আসলে সে কি ইঙ্গিত করতেছে? মাথা কাজ করতেছে না। তার মধ্যে সে আমার বড় আপুর বান্ধবী, তবে এমন বজ্জাতের বজ্জাত। পরদিন সকালবেলা বারান্দায় দাঁড়িয়ে আছি। হালকা ঠান্ডা হাওয়া বইছে। হঠাৎ পেছন থেকে কে যেন আমার গলায় হাত রাখলো। কি গো তানভীর ভাইয়া, এখনো ভাবনায় ডুবে আছো? চমকে ফিরে তাকালাম। আজকে স্নেহা আপু একটা হালকা গোলাপি কামিজ পরে আছে, আর তার দুঃসাদা শরীরে সেই রং যেন আরো ফুটে উঠেছে। চোখ ফেরাতে পারলাম না। না, মানে আমি। আমাকে এভাবে দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবে, সাবধান। হার্টবিট হারিয়ে ফেলেছি। কি বলবো বুঝতেই পারছিলাম না। এই সময় আমার বন্ধু রাফি ওপাশ থেকে ডাক দিল। ওই তানভীর, কই রে তুই? আর আড্ডা মারি। মনে মনে বাঁচলাম। দৌড়ে রাফির দিকে গেলাম। ওই হারামি, আপুদের বান্ধবীর দিকে কুনজর মেরে বসেছিস নাকি? লজ্জায় মুখ লাল করে বললাম, পাগল নাকি, ও আপুর বন্ধু। হে, তোর চোখ অন্য কথা বলে ভাই। কিছু বলার আগে দেখলাম দূরে দাঁড়িয়ে স্নেহা আপু একটা মিষ্টি হাসি দিল আমার দিকে তাকিয়ে। তার সেই হাসির ভেতর ছিল একরকম মিষ্টি খুনের তেজ, যা বুকের ভেতর কাপ তুলে দিল। সেই মুহূর্তে বুঝলাম স্নেহা আপু আমাকে নিয়ে একটা খেলা শুরু করেছে, আর আমি সেই খেলায় জড়িয়ে যাচ্ছি। সকালটা মোটামুটি ভালোই যাচ্ছিল, কিন্তু দুপুরের দিকে সব ওলটপালট হয়ে গেল। আয়শা আপু, মানে বড় আপু, হঠাৎ করে কেমন সন্দেহ চোখে তাকাতে লাগলো আমার দিকে আর স্নেহার দিকে। তানভীর, তুই আজকাল স্নেহার সাথে বেশ আঠার মতো ঘুরছিস না? কাচুমাচু হয়ে বললাম, না আপু, এমনি এমনি, ও তো তোমার বান্ধবী, তাই। ঠিক আছে, কিন্তু সাবধান, বন্ধু আর ভাইয়ের মধ্যে পার্থক্য বুঝে চলিস। মাথা নিচু করে ওকে হ্যাঁ বললাম। ভেতরে ঘামছিলাম। আয়শা আপু চলে গেল। পেছন থেকে স্নেহা চুপি চুপি এসে কানে কানে বলল, কি রে, আপুর কাছে ধরা খেয়েছিস নাকি? ঘুরে ওর দিকে তাকালাম। তার চোখে দুষ্টু মজা, ঠোঁটের কোণে খেলে যাওয়া হাসি আমাকে পাগল করে দিল। তুমি না একটু সাবধানে চলতে পারো না? কেন, মজা লাগছে না?
রাগ করার ভান করে ওকে সরাতে চাইলাম, কিন্তু স্নেহা আমার হাত চেপে ধরলো। তার দৃষ্টি এত গভীর ছিল যে আমার বুকের মধ্যে আগুন জ্বলতে লাগলো। ভয় পেও না, আমি তো আছি। কিছু বলার সাহস পেলাম না, শুধু চুপচাপ আর তার চোখের দিকে তাকিয়ে রইলাম। আমরা জানতাম এক ভুল মুহূর্ত আমাদের সবকিছু শেষ করে দিতে পারে, তবুও আমরা থামতে পারছিলাম না। এই সময় আবার রাফি হাজির, দূর থেকে চেঁচিয়ে ডাক দিল। ওই প্রেমিক প্রেমিকা, লুকিয়ে লুকিয়ে কি করাস? হতভম্ব হয়ে সরে গেলাম স্নেহার থেকে। ওইদিকে আয়শা আপু আবার একবার আমাদের দিকে সন্দেহ ভরা চোখে তাকালো। মনে মনে বললাম, শেষ। আর যদি আপু কিছু আশ করতে পারে তাহলে সব ধরা পড়ে যাব। কিন্তু স্নেহা শুধু মিষ্টি করে হাসলো, যেন এই বিপদের মধ্যেও ওর কোনো ভয়ই নেই। সন্ধ্যা নামছে, বাসার ভেতর অদ্ভুত একটা চাপা টেনশনের পরিবেশ। আমি ড্রয়িং রুমে বসে বইয়ের পাতা উল্টাচ্ছি, কিন্তু মন বয়ে নেই। হঠাৎ মা এসে পাশে বসলেন। তানভীর, ইদানিং তোর আচরণ কেমন যেন পাল্টে গেছে, সব ঠিক আছে তো? মিথ্যা হাসি দিয়ে বললাম, কই মা, সব তো ঠিকঠাক। মনে রাখিস, কোনো ভুল করলে শুধু নিজের না, পরিবারেরও সম্মান চলে যায়। মনে হচ্ছিল মাটির নিচে ঢুকে যাই। মার চোখে স্পষ্ট সন্দেহের ছায়া। আমি তাড়াতাড়ি বই হাতে উঠে পড়লাম। মনে মনে ভাবলাম, এখন স্নেহার সাথে দেখা না করলে মরে যাব। পিছন ফিরে দেখলাম স্নেহা চুপচাপ সোফায় একপাশে বসে আছে। তার চোখ দুটোই অদ্ভুত মায়া। আমি এগিয়ে গেলাম তার দিকে। ভয় পেয়েছো? মাথা নেড়ে বললাম, তুমি থাকলে ভয় পেতে হয় না, কিন্তু সবাই যদি ধরে ফেলে? ভয় পেলে ভালোবাসা হয় না, জানো? স্নেহার হাতটা নিজের হাতে নিলাম। ওর আঙ্গুলের উষ্ণতা আমার শরীরে শিহরণ তুলল। ও আমার দিকে বুক ঝুঁকে ফিসফিস করে বলল, আমি তোমার হয়ে যাব তানভীর, চিরদিনের জন্য। আমি ওর চোখের দিকে তাকালাম। সব ভয় ভুলে গেলাম। শুধু মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন চিরকাল থাকে। ঠিক তখন রাফি হুট করে আমাদের সামনে এসে হাজির। ওই ভাইয়া, খাওয়ার সময় তো প্রেম ফ্রেম বাদ দাও। অপ্রস্তুত হয়ে স্নেহার হাত ছাড়লাম। রাফি দুষ্টু হাসি দিয়ে চলে গেল। স্নেহা একটু মুচকি আসলো আর বলল, তাড়াতাড়ি ডিনার করো, তারপর আবার দেখা হবে। বুকের মধ্যে ভালো লাগার ঝড় বইতে লাগলো। ভেতরে ভেতরে ঠিক করলাম, আজ রাতে স্নেহাকে চিরদিনের জন্য আমার করে নেব, অন্তত মন থেকে। রাতের খাবার শেষ করে রুমে ঢুকলাম। ঘড়ির কাঁটা তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। বাতাসে একটা চাপা উত্তাপ, যেন কিছু একটা হবে আজ। হঠাৎ মোবাইলে মেসেজ এলো, বারান্দায় আসো, অপেক্ষা করছি। স্নেহা বলল। হাতের তালুটা ঘেমে উঠলো। বুকের ভেতর অদ্ভুত এক ধুকভুকানি শুরু হলো। 10 সেকেন্ডও দেরি না করে ছুটে গেলাম বারান্দায়। স্নেহা দাঁড়িয়ে আছে। তার পরনে হালকা গোলাপি নাইটি টাইপ একটা ড্রেস, চুল খোলা, চাঁদের আলো তার গায়ে মেখে আছে। আমি ধুম করে থেমে গেলাম। কি হলো? আমাকে দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? গলা শুকিয়ে গেল। ঠোঁট নাড়িয়ে কোনো রকমে বললাম, তুমি তুমি অসহ্য রকমের সুন্দর লাগছে আজ। তুমি তো প্রতিদিনই এমন বলো। হালকা হেসে বললাম, আজকের মতো আগে কখনো বলিনি। স্নেহা আমার একদম সামনে এসে দাঁড়ালো। আমাদের মধ্যে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। তার চোখের গভীরতা আমাকে টেনে নিচ্ছিল। হঠাৎ স্নেহা দুহাতে আমার গলাটা জড়িয়ে ধরলো। তার শরীরের উষ্ণতা গায়ে লাগতেই পুরো দেহ কেঁপে উঠল। জোরে জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি না, তোমায় নিয়েই বাঁচবো। ওর ঠোঁটে এসে ঠেকলো। এক মুহূর্ত থমকে রইলাম দুজন। তারপর যেন সবকিছু ভুলে একে অপরের মাঝে হারিয়ে গেলাম। স্নেহার স্পর্শ, তার নিঃশ্বাসের গন্ধ আমাকে পুরোপুরি মাতিয়ে দিল। মনে হচ্ছিল এই পৃথিবীতে আর কিছুই চায় না। আমরা কতক্ষণ এমন দাঁড়িয়েছিলাম জানি না, শুধু বুঝতে পারছিলাম স্নেহার হৃদয় স্পন্দনও আমার মতোই উতাল। হঠাৎ পেছন থেকে কারো পায়ের শব্দ পেলাম। দ্রুত স্নেহকে সরিয়ে নিলাম। আয়শা আপু বারান্দার সামনে এসে দাঁড়িয়েছেন, চোখ রক্তবর্ণ, সন্দেহের আগুনে পড়ছেন মনে হলো। এই সময় বারান্দায় কি করছো দুজনে? গলা শুকিয়ে গেল, জবাব খুঁজে পাচ্ছিলাম না। আকাশ দেখছিলাম আপু, তানভীর ভাইয়া তো পড়ছিল, আমি ডেকে এনেছি। বেশি স্মার্টনেস দেখিও না, আমি সব বুঝি। তারপর ঘুরে চলে গেলেন। হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু স্নেহার ঠোঁটে রহস্যময় হাসি। ভয় পেয়েছো? ওর চুলে হাত বুলিয়ে বললাম, তুমি থাকলে গোটা দুনিয়ার ভয়ও তুচ্ছ লাগে। স্নেহা হালকা হেসে আমার বুকের ভেতর মুখ লোকালো। আমাদের ভালোবাসা দিন দিন আরো গভীর হচ্ছে, কিন্তু বিপদ যেন নিঃশ্বাস ফেলে পাশেই দাঁড়িয়ে আছে। আশাপুর চোখ দুটো আজকাল কেমন কটমট করছে, প্রতিদিনই আমাদের দিকে নজর বাড়িয়ে দিচ্ছে।
স্নেহার প্রতি তার অতিরিক্ত কড়া ব্যবহার আমার চোখ এড়ায় না। সন্ধ্যায় স্নেহা মেসেঞ্জারে মেসেজ করলো, আজ আবার ছাদে আসো, তোমার শুয়ে না থাকলে শান্তি পায় না। মনে হচ্ছিল হৃদয়টা লাফাচ্ছে, বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। স্নেহা, আপুর সন্দেহ তো দিনকে দিন বাড়ছে। তাতে কি, ভালোবাসলে ভয় কিসে? আমি আজ অপেক্ষায় থাকবো। রাত 11টা, পুরো বাসা নিস্তব্ধ। আমি ধীর পায়ে ছাদে উঠে গেলাম। চাঁদের আলোয় স্নেহা দাঁড়িয়ে আছে, সাদা সালোয়ার কামিজে, খোলা চুলে যেন কোনো স্বপ্নপতিতা। তুমি আসতে দেরি করেছো কেন? ভয় লাগছিল যদি আপু টের পায়। তোমার ভয় সব সময় কেন? তুমি জানো আমি কতটা চাই তোমাকে। ও এগিয়ে এসে জড়িয়ে ধরল আমাকে। স্নেহার গায়ের গন্ধ, শরীরের উত্তাপ সবকিছু আমাকে পাগল করে তুলছিল। আমার দুহাত ওর কোমরে, ওর ঠোঁট ছুঁতেই ওর পুরো শরীর শিউরে উঠল। হঠাৎ সিঁড়ির নিচ থেকে আওয়াজ এলো, কে আছে ছাদে? আমরা দুজন আটকে উঠলাম। স্নেহা দ্রুত নিজেকে ছাড়িয়ে দৌড়ে নিচে চলে গেল। আমি ডোম বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। আয়শা আপু ওপরে না এসে নিচেই রইলেন। পরদিন সকালে বুঝলাম ওনার সন্দেহ এখন ধীর হয়েছে। সকালে নাস্তার টেবিলে অদ্ভুত টান টান পরিবেশ। স্নেহা মাথা নিচু করে বসে আছে। আয়শা আপু চোখে চোখ রাখছেন না। আমার মা কপালে ভাঁজ ফেলে সবার মুখ দেখছেন। স্নেহা, তুমি রাতে কোথায় ছিলে? তোমার ঘরে তুমি ছিলে না? আমি ছাদে গিয়েছিলাম আনমনা হয়ে, গরম লাগছিল। আর তানভীরও ছাদে ছিল, কাকতালীয়। চুপ করে গেল সবাই। আমার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। স্নেহা চোখ নামিয়ে রাখলো। আর ঠিক সেই মুহূর্তে রাফি ভাই এসে হাজির। কি ব্যাপার, সবার মুখ এমন থমথমে কেন? কিছু না ভাইয়া, সকালে এমনিতেই সবার মন খারাপ থাকে। মাথার উপর একটা অদৃশ্য চাপ বুঝতে পারছি। আয়শা আপু এবার সত্যি ধরে ফেলেছে। আর মা বুঝতে পেরেছেন, কিন্তু মুখে কিছু বলছেন না। শুধু ওনার চোখে এখন একটা অদ্ভুত ভয় আর হতাশা। সন্ধ্যায় হঠাৎ মা আমাকে ডেকে বললেন, তানভীর, তুমি কিছু বলবে? কি বলবো মা? তুমি আর স্নেহা, তোমাদের মধ্যে কিছু চলছে? আমি চুপ। পুরো শরীর জুড়ে একটা ভয়, লজ্জা, তবু ভালোবাসার সাহস। মা, আমি তাকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। আমার জীবন ও ছাড়া শূন্য। মা চোখ মুছলেন, চোখে জল। তারপর বলে, ভালোবাসা করলে সেটা গোপনে কেন? তুমি জানো সে তোমার বড় আপুর বান্ধবী। এত বড় পারিবারিক ঝড় উঠবে, বুঝতে পারো না? আর বড় আপুর বান্ধবী তোমারও বড় আপু, এটা বোঝা উচিত ছিল। সব ঝড় সহ্য করতে পারবো মা, শুধু স্নেহাকে পাশে চাই। তুমি মা আমার সাপোর্টে থাকলেই হবে। সেই রাতে স্নেহার মেসেজ এলো, তুমি আমার সাহস, সমস্যা না। আমার প্রেম, আমার হোক বা না হোক, তুমি আমার হৃদয়ের রানী থাকবে। তবে তোমার হৃদয়ে রানী থেকে যাব মৃত্যুর আগ পর্যন্ত। আমার বুকটা টনটন করে উঠল। ভালোবাসা এখন এক পাশে, ভয় আর কান্না অন্য পাশে দাঁড়িয়ে। আমাদের যুদ্ধটা শুধু পরিবারের না, সমাজের চোখেও। সকাল থেকে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়েছে বাসায়। মা যেন কেমন চুপচাপ, মুখ গম্ভীর। আর আয়শা আপু আজ তো একদম নতুন রূপে হাজির। ঘর গোছানো, চুল বাঁধা, মুখে কৃত্রিম হাসি। আমি বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু দুপুরে একটা ভয়ানক খবর পেলাম। তানভীর, শুনছো? আয়শা তোমাদের মা আর খালাকে নিয়ে স্নেহার বিয়ের প্রস্তাব দিছে। কি বলছো? কাকে? তোর মায়ের এক পরিচিত ছেলের জন্য, ডাক্তার, বিদেশে সেটেল। আমার পুরো শরীর হিম হয়ে গেল। স্নেহাকে আরেকজনের নামে ভাবলেই দম বন্ধ হয়ে আসে। আর আমার মা কেন ওই মেয়ের বিয়ে দেখবে? অবশ্য পরে বুঝলাম যে স্নেহার আপন মা মারা যাওয়ার আগে আমার মাকে দায়িত্ব দিয়েছিল। যাই হোক, ধরে চলে গেলাম ছাদে। জানি স্নেহা সেখানে থাকবে। স্নেহা, এই খবরটা কি সত্যি? হ্যাঁ তানভীর, আজ তোমার মা আর আপু এসে বলেছে এই প্রস্তাবে রাজি হতে। তুমি রাজি হয়েছ? না, কিন্তু আমি না করলেই হবে না তানভীর। আমি তো এই বাড়িতে অতিথি। এর মধ্যেই মা এসে বলে গেছে তোমার আম্মুর কথা শুনতে। একটু নিজের বলার জায়গা দিই। আমি ওর হাত শক্ত করে ধরলাম। আমার চোখে তখন শুধু একটাই আগুন, এই মেয়েটাকে হারাতে পারবো না। তুমি শুধু বলো, তুমি কি আমায় ভালোবাসো? তোমার মুখ দেখলেই আমার শরীর গরম হয়ে যায়। চোখে চোখ রাখলেই মনে হয় তুমি ছাড়া আমি নেই। এটা কি ভালোবাসা না, নাকি কিছু বেশি? ওর ঠোঁটে কাঁপন আর আমার বুকের মধ্যে বজ্রপাত। তাহলে শোনো, আমি আজ রাতেই মাকে সব বলবো। আর তোমার জন্য, তোমার সাথে বাঁচার জন্য আমি পৃথিবীর যে কারো মুখোমুখি হতে পারি।
সে রাতে ড্রয়িং রুমে মা বসেছিলেন। আমি গিয়ে বসে পড়লাম সামনে। মা, একটা কথা বলবো, প্লিজ শুনে তারপর রাগ করো। বলো, কিন্তু সত্যি বলো। আমি স্নেহাকে ভালোবাসি, আর তাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। মায়ের চোখ ছলছল করে উঠল। তুমি জানো ও তোমার বড় আপুর বান্ধবী, বয়সে বড়, সমাজ মানবে না সব। আমি সমাজের জন্য ভালোবাসিনি মা, আমি আমার হৃদয়ের জন্য ভালোবেসেছি। তুমি কি পারবে ওকে সারা জীবন সম্মান দিতে? ও আমার গর্ব, আমার প্রেম, আমার জীবন। আমি ওকে শুধু স্ত্রী নয়, পূর্ণতা দিতে চাই। মা চুপচাপ উঠে গেলেন, কোনো কথা না বলে। পরদিন সকালে আমি ও স্নেহার সামনে এসে দাঁড়ালেন মা, আয়শা আপু পাশে। তানভীর, আমি কিছুদিনের জন্য তোমাকে দাদা বাড়ি পাঠাচ্ছি। মাথা ঠান্ডা করো, কিছুদিন দূরে থাকলে বুঝতে পারবে এটা প্রেম নাকি জিদ। না মা, প্লিজ। তুমি কিছু শুনতে চাও না, ঠিক আছে, কিন্তু আমিও একজন মা, আমার দায়িত্ব আছে। স্নেহা চোখ নিচু করে ফেলল। আমার ভিতরে তখন আগুনে পড়ছিল। আমাকে ওর কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে আমি জানি আমাদের ভালোবাসা এত সহজে মরে না। আমি যখন টেনে চেপে গ্রামের পথে জানালার কাছে ঝুলেছিল আমার অসহায় বুকের ছবি, মা কিছু না শুনে পাঠিয়ে দিলেন আমাকে দাদা বাড়ি। আসলে ওরা চান আমি দূরে গিয়ে স্নেহাকে ভুলে যাই, কিন্তু ভুলে যাওয়ার জন্য যদি বুকের ভেতর কিছু না থাকতো তাহলে হয়তো সহজ হতো। আমার তো বুকের রক্তেই ওর নাম লেখা। দাদা বাড়ির উঠানে নামতেই দাদু আর আনোয়ার কাকা হাসি মুখে এগিয়ে এলেন। আয় রে বাবজান, তুই তো দেখি বড় শহরের রাজপুত্র হয়ে গেছিস। দাদু, একটু একা থাকতে চাই কিছুদিন। আরে থাকিস, যতদিন খুশি, এখানে তোকে কেউ জোর করবে না। গ্রামের সেই শান্ত দুপুরে আমি প্রতিদিন মনে মনে স্নেহার কথা বলতাম। ওর হাসি, ওর গাল, ওর জোর করে চোখ রাঙানো, সব যেন এক ঘোরে বেঁধে ফেলেছিল। স্নেহা কি করছে এখন? ও কি আমার কথাই মনে করে, কিংবা ও কি অন্য কাউকে দেখতে বাধ্য হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে না পেরে আমি একদিন রাফিকে ফোন দিলাম। রাফি, কি খবর? বাসায় কি চলছে? তুই জানিস না, আজ ডাক্তার রায়হান আসছে স্নেহাকে দেখতে। বড় আপু আর আন্টি তো রীতিমতো প্রস্তুত। ডক্টর রায়হান কে? একজন বড় হাসপাতালে কার্ডিওলজিস্ট, বিদেশ ফেরত, মার পছন্দের ছেলে। স্নেহা কিছু বলছে? ও তো চুপচাপ, তোর খোঁজও নিচ্ছে না, কাউকে বলার সাহসও পাচ্ছে না। ও তো অতিথি আর তুই নেই, তোর জায়গা ফাঁকা। স্নেহা কিছু বলেছে? ফোনটা কাপা হাতে রেখে দিলাম। স্নেহা যদি চুপ করে যায় তাহলে তো আমি মরে যাব। আমি চাইলে সব ছেড়ে ওর সামনে দাঁড়াতে পারি, কিন্তু ও যদি নিজে না চায়। এইদিকে ঢাকার ফ্ল্যাটে। স্নেহা দেখো, তুমি যদি হ্যাঁ বলো সবাই খুশি হবে। তানভীর তো এখনো ছাত্র, অথচ রায়হান একজন স্থিতিশীল মানুষ। আপু, কাউকে ভালোবাসা আর সম্মান করা কি কেবল টাকার সঙ্গে হয়? তোমার তো কোনো পরিবার নেই, তাই আমাদের বুঝে চলা উচিত। তুমি চুপচাপ থাকো। ঠিক সেই মুহূর্তে দরজায় বেল বাজলো। হ্যালো, আমি রায়হান। স্নেহা তাকে দেখে মাথা নিচু করে ফেললো। ওর চোখে তখন শুধু একটাই প্রশ্ন, এই ভদ্রলোক কেন এখানে? আমি তো কাউকে ডাকিনি। রাফি আমাকে সব জানাচ্ছিল ফোনে। স্নেহার চেহারা বদলে যাচ্ছে, আর আমার মনের মধ্যে তখন গর্জে ওঠে সিদ্ধান্তের ঝড়। রাতে দাদুর কাছে গিয়ে দাঁড়ালাম। দাদু, আমি ঢাকায় ফিরে যাব। এত তাড়াহুড়ো ঠিক আছে, কিন্তু একটা কথা বলি, স্নেহা যদি তোমার প্রেমকে লুকিয়ে রাখে তাহলে তুমি ওর পাশে দাঁড়াতে পারবে তো? আমি চাই সে নিজে একবার মুখ তুলে বলুক, তানভীর আমাকে নিয়ে যাও, আমি আর পারছি না। আগামীকাল আমি ফিরবো, আর তখন কোনো বাধা, কোনো সমাজ কিছুই আমাকে থামাতে পারবে না। কেননা আমি আমার প্রেমকে বাঁচাতে শিখে এসেছি, আর আমি জানি স্নেহা আমার জন্য কাঁদে। ঢাকার রাস্তায় বাস থেকে নামার পর আমি যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছিলাম না। হাঁটছি, কিন্তু মনে হচ্ছে দম আটকে আসে। একটাই কথা মনে ঘুরছে, স্নেহা কি সত্যি কাউকে হ্যাঁ বলে দেবে? বাসা থেকে মাত্র কয়েক কদম দূরে যখন দাঁড়ালাম, শুনলাম ভিতরে কারা যেন কথা বলছে। স্নেহা, আমাদের পরিবারের মান ইজ্জতের প্রশ্ন, তুমি একটা ঠিক সিদ্ধান্ত নাও। ডক্টর রায়হান একজন ভদ্র প্রতিষ্ঠিত মানুষ। হ্যাঁ বললেই কাল এঙ্গেজমেন্ট, এরপর বিয়ের দিন ঠিক করব। আমি কোনো চাপ দিতে চাই না, কিন্তু আমি একজন জীবনসঙ্গী খুঁজছি, আবেগী নাটক না। ভেতরে নীরবতা, আর তারপর আমি কারোর সঙ্গে জোর করে জীবন কাটাতে পারবো না। আমি তানভীরকে ভালোবাসি।
ঘরের ভেতর থম মেরে গেল সবাই। এই কথাটা শোনার পর আমি আর দাঁড়াতে পারিনি, দরজাটা আটকে দিয়ে খুলে ঢুকে পড়লাম। আমিও ওকে ভালোবাসি, কেউ না চাইলে আমি ওর পাশে থাকবো। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। তুই ফিরে এলি, সাহস তো কম না। মা, সাহস যে ও আমাকে দিয়েছে, ও না থাকলে আমি বাঁচতামই না। স্নেহা, তুমি জানো তুমি কি বলছো? আমি খুব ভালো করে জানি, আমি তানভীরকে চিনি। সে আমার ভালোবাসা, আমার স্বপ্নের মানুষ। কারোর সাজানো পাত্র হতে পারবো না। স্নেহা, তোমার জন্য শুভকামনা রইল। ডক্টর রায়হান তখন দাঁড়িয়েছিলেন চুপচাপ। তিনি উঠে চলে গেলেন। ঘরের ভেতর গম্ভীর নিস্তবতা, কিন্তু আমার চোখের সামনে তখন শুধু স্নেহা। সে এসে আমার হাত ধরলো, বুকের কাছে মুখ লুকালো। তুই এলি তানভীর, আমি তো ভেবেছিলাম আর দেখবোই না তোকে। তুই যদি না থাকতি আমি হয়তো আসতাম না, কিন্তু তোর চোখ তো চিৎকার করে ডাকছিল। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এতদিনের যন্ত্রণা যেন এক পলকেই গলে গেল। সে রাতে আমরা অনেক কথা বলেছি। ওর চোখে ছিল জল, আর আমার বুক জুড়ে শান্তি। ভোরের দিকে ও বলল, তোর স্ত্রী হতে চাই আমি, তুমি যদি এখনো আমায় চাস। আমি তোর ছিলাম, তোর আছি, আর থাকবো। এই জীবন শুধু তোর জন্য। সকালে ঘুম ভাঙতেই প্রথম যে মুখটা চোখে পড়লো সেটা স্নেহার। সে পাশে বসে আমার কপালে হাত রাখছিল, যেমনটা একসময় আমার মা করতো। তোর গা করো, ঠিকঠাক ঘুমাসনি তো? তুই পাশে থাকলে গরম ঠান্ডা কিছুই লাগে না। আমরা হেসে উঠলাম, কিন্তু সুখের এই মুহূর্তের আয়ু খুব কম ছিল। স্নেহা, তুই মা বাবার মান ইজ্জত একদম শেষ করে দিচ্ছিস। এই ছেলের সাথে আবার ঘনিষ্ঠ হওয়ার মানে কি? আপু, আমি স্নেহাকে অসম্মান করতে আসিনি, আমি ওর সম্মান রাখতে চাই। সম্মান? একটা গরিব ছেলের হাতে নিজের ভবিষ্যৎ তুলে দেবে স্নেহা? ওর কিছু নেই। ওর আছে আমার ভালোবাসা, আর সেটাই আমার জন্য যথেষ্ট। ঘর জুড়ে গুমোট অবস্থা। আমার বুক কেঁপে উঠল। এবার হয়তো স্নেহার হাতও ছুটে যাবে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল রাফি। আন্টি, আপু একটা কথা বলবো? তুই কি বলবি? তানভীর শুধু একজন ভালো ছেলে না, ওর মাথায় আছে স্কিল, পরিকল্পনা আর সাহস। শুধু একটু সুযোগ দিলে ও জীবনে অনেক বড় কিছু করবে। সুযোগ? আজকালকার ছেলেদের ফাঁকা প্রতিশ্রুতিতে আমরা বিশ্বাস করি না রাফি। আর যদি আমি বলি আমরা একটা স্টার্টআপ শুরু করছি, তানভীর আমাদের টেক লিড, ইনভেস্টরও রাজি হয়েছে ফান্ড দিতে। সবাই হতবাক। আমি চুপ করেছিলাম, কারণ প্রমাণ ছাড়া কথা বলা মূল্যহীন। আমি এখন শুধু প্রেমে না, ভবিষ্যতের জন্য লড়ছি। আমিও এই লড়াই আছি। আমরা দুজন হাত ধরলাম সবার সামনে, চোখে চোখ রেখে বুঝিয়ে নিলাম যুদ্ধটা এখনো শেষ হয়নি। যদি সত্যি নিজের পায়ে দাঁড়াতে পারিস তাহলে আমি আর বাধা দেব না। আমি তোকে আজও অপছন্দ করি, কিন্তু ভালোবাসার সাহসকে আমি শ্রদ্ধা করি। আমার বুকটা হালকা হয়ে গেল। আরেকটা ধাপ পেরিয়ে এলাম আমরা। সন্ধ্যায় ছাদের মাথায় দাঁড়িয়ে স্নেহা আমার পাশে এসে দাঁড়ালো। তুই তো আমার হিরো রে। আরে, তুই আমার সব কিছু, তবে লড়াইটা এখানে থেমে যাবে না। তুই যা বলবি আমি তোর পাশে। বিয়েটা করে ফেলি না? তুই বলছিস? হ্যাঁ, পালিয়ে গিয়ে হলেও করব, কিন্তু তোর স্ত্রীর পরিচয় পেতে চাই আমি। তুই বলছিস? আমি তাকিয়ে রইলাম ওর চোখে। অন্ধকার আকাশে যেন আলো দেখা যাচ্ছিল। রাত 3টা বাজে। আমরা ছাদের মাথায় বসে ছায়ায় হারিয়ে গেছি। স্নেহার চোখে আগুনের ঝিলিক, ঠোঁটে অদ্ভুত এক মায়া। আমরা পালিয়ে গিয়ে বিয়ে করছি। জানো, আমি কখনো এমনটা ভাবিনি। তুই ভাবিসনি, কিন্তু আমি তোর চোখে সেই ইচ্ছেটা পড়েছি অনেক আগে। আচ্ছা, তাহলে পরটা এখন আমার চোখে কি লেখা আছে? লেখা আছে, আশ্বাসটা শুধু তোর আর আমার। সে আমার গলার কাছ ঘেঁষে এলো। বুক ধকধক করছিল। ঠোঁটের কাছাকাছি এসে থেমে গেল। হাতটা এগিয়ে গেল ওর কোমরের দিকে। সে বাধা দিল না। তোর ছোঁয়া কি কেবল বিয়ের জন্য সংরক্ষিত? না, তোর প্রতিটি নিঃশ্বাস আমার অধিকার। তারপর যেন সময় স্থির হয়ে গেল। ঠোঁটের স্পর্শে সময়ের গতি থেমে গেল। আমরা দুজন একে অপরের মধ্যে বিলীন হয়ে যাচ্ছিলাম। কিন্তু ঠিক তখন। তানভীর, তানভীর, খবর আছে। কি হয়েছে রাফি? রেজিস্টার আমাদের পাওয়া গেছে। ও রাজি, কিন্তু একটাই শর্ত, আগাম পেমেন্ট। আমি ঠিক করে ফেলেছি, কাল সকালেই বিয়ে। আমাদের ড্রাইভার আছে, সে গোপনে নিয়ে যাবে। কিন্তু একটা বিপদ আছে। কি বিপদ? স্নেহার বাবার একজন লোক আমাদের অনুসরণ করছে। তাহলে তো এখনই বেরোতে হবে। সকালবেলা আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছালাম। একটা পুরনো বাড়ি,
দরজার পাশে মোটা গলা আর মুখ ভর্তি দাড়িওয়ালা একজন লোক। তাড়াতাড়ি করো, সময় বেশি নেই, কাউকে দেখলে দৌড়ে দাও। কথা মতো আমরা কাগজে সই করলাম। ঠিক তখনই দরজা খুলে প্রবেশ করলো একটা লোক, গায়ে লম্বা পাঞ্জাবি, চোখে কালো চশমা। তানভীর সাহেব, এই বিয়ে যদি করেন তাহলে ভবিষ্যতে অনেক কিছু হারাতে হবে। আপনি কে? আমি ইব্রাহিম, স্নেহার বাবার লোক না, কিন্তু তার অতীত আমি জানি। একসময় এই মেয়েকে নিয়ে একটা বড় ঘটনা ঘটেছিল। চুপ করুন, আপনি আমার চরিত্র নিয়ে কথা বলার কেউ নন। আমি তার অতীত তুলে ধরছি, কারণ ভবিষ্যতের জন্য সেটা জানা জরুরি। যে স্নেহা আমার চোখে স্বচ্ছ, তার অতীত নিয়ে আমি মাথা ঘামাই না। ঠিক আছে, তবে মনে রেখো, এই বিয়ে তোমাদের রক্ষা করবে না। সে চলে গেল। আমি ভয় পাই তানভীর, যদি তুই আমায় হারাস। তুই হারানোর জন্য না, তুই জেতার জন্য। আমার স্নেহা, আমার স্ত্রী। বিয়ে সম্পন্ন হলো, রেজিস্টার সই করালেন। আমরা একে অন্যর দিকে তাকালাম। আমরা এখন শুধু প্রেমিক প্রেমিকা না, স্বামী স্ত্রী। কিন্তু মাথার উপর এখনো কালো মেঘ জমে আছে। ভোরের আলো ধীরে ধীরে ঘরে ছড়িয়ে পড়ছে। স্নেহা আমার বুকের ওপর মাথা রেখে ঘুমাচ্ছে এখনো। ওর নিঃশ্বাসে এক ধরনের আরাম। কিন্তু আমি জানি আজকে সকালটা কেবল ভালোবাসার নয়, রক্তচক্ষু নিয়েও হাজির হবে। তুমি জানো, আমি রাগ করে বাসা ছেড়েছিলাম। মা বাবা জোর করে বিয়ে দিতে চেয়েছিল, তাই কয়েকদিন আশার বাসায় ছিলাম। তারপর আমাদের দেখা, আর তুমি হয়ে গেলে আমার সব কিছু। তুমি কি এখনো এটাকে ভুল ভাবো? না রে পাগলি, এটা তো আমার জীবনের সবচেয়ে সুন্দর ফুল। সকাল 8টা, দরজায় প্রচন্ড শব্দ, গর্জনের মতো। তানভীর, দরজা খোল, তোর বাড়িতে লোক এসেছে। আমি ছুটে গিয়ে দরজা খুললাম। আয়শা আপুর পেছনে দাঁড়িয়ে আছে দুজন মানুষ, আর চেনা মুখ। এই তো এখানে রেখেছো আমার মেয়েকে? তুই কিভাবে সাহস করলি আমার মেয়েকে ফুসলাতে? কি শিক্ষা পেয়েছিস তোদের পরিবার থেকে? মা, বাবা, প্লিজ থামো, আমি নিজের ইচ্ছা এসেছি। তুই আমাদের মুখ পুড়িয়েছিস, পালিয়ে বিয়ে করেছিস, লজ্জা করলো না তোর? ও যদি ভুল করে থাকে তাহলে দয়া করে আমায় শাস্তি দিন, কিন্তু ওকে ছোট করবেন না। ওর ইচ্ছে ছিল। তোর মা আর মামা কি শিখিয়েছে তোকে? এমন সাহস পেয়েছিস কোথায়? আমরা কিছু জানতাম না, কিন্তু এখন ওরা স্বামী স্ত্রী। আমাদের তো দায়িত্ব পড়েই যায় ওদের পাশে থাকার। তুমি বলছো তুমি তো আমায় একবারও জানাওনি যে আমার মেয়ে তোমাদের বাড়িতে আসে? সব জেনে চুপ ছিলে? আমি কিছুই জানতাম না, ওরা লুকিয়ে প্রেম করেছে। আমি তো শুধু বন্ধুর দায়িত্ব পালন করছিলাম। আমার শরীর কাঁপছিল রাগে। তখনই কেউ একজন পেছন থেকে কথা বলল। গলা স্বর শুনে রাগ গিলে ফেলতে কষ্ট হচ্ছিল। সবাই যদি জানে তাহলে একটা জিনিস আর জানানো দরকার, শুধু পালিয়ে বিয়ে না, তোর বউটার অতীতটা কি সবাই জানে। ইব্রাহিম, প্লিজ চুপ করো। তুমি জানো আমি কি পরিস্থিতিতে। তোর এক্সের সাথে তোর একটা ভিডিও আজও আমার ফোনে আছে, তোর বর জানে। ইব্রাহিম, তুই মুখ সামলে কথা বল। ভিডিও? এসব কি বলছিস? আমি ভুল করেছিলাম বাবা, অনেক আগে। আমি তখন বুঝতাম না, ঠকেছিলাম। কিন্তু কিন্তু তার মেয়ে জানে সব। ও আমায় গ্রহণ করেছে ঠিক যেমন আমি আছি। আমি স্নেহাকে ভালোবাসি, ওর অতীত নয়। আমি ওর বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবি। ঘরের ভেতর নিস্তব্ধতা, সবার চোখে অবিশ্বাস। আমার চোখে একটাই সত্য, আমার বউ, আমার সম্মান, আমার ভালোবাসা। আমি জানি সামনে যুদ্ধ, তবে আমি একা না। এবার ও পাশে আছে। সকাল 8টা, উঠে দেখি স্নেহা জানালার ধারে বসে আছে, মুখটা কেমন গম্ভীর। আমি পেছন থেকে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম। কিরে পাখি, এখনো টেনশনে আসিস? হারান ভাই আসছে, মা ফোন করে বলেছে। তুই জানিস না ভাইয়া কিরকম রাগি। তোর জন্য আমি সবসময় রাগ সামলাতে রাজি, কিন্তু তোকে হারানোর ভয় পাই শুধু। তুই থাকলে আমি পারবো। ঠিক 10টায় একটা কালো এসইউভি এসে থামে আমাদের গেটের সামনে। গাড়ি থেকে নামলেন একজন মানুষ, স্মার্ট, রাগে ফুঁসছে চোখ, গায়ে ভাষা, দাম আর গর্জন দুজনেই। তুই তানভীর? হ্যাঁ আমি। আপনি ফারহান ভাই, তাই তো? তোর সাহস তো কম না, আমার বোনকে ভোলাইছিস, ফাঁদে ফেলে বিয়ে করছিস, এখন আবার প্রেম নাটক? ভাইয়া, দয়া করে সাথে এমন কথা বলো না। আমি নিজেই চেয়েছি ওর সাথে থাকতে। তুই চুপ কর, মা বাবা তোর কান্না শুনে পাগল, আর তুই এখানে সুখে সংসার করছিস। ভাইয়া, আমি জানি আপনি রেগে আছেন, কিন্তু আমি কখনো স্নেহাকে ফাঁসাইনি। ওর সম্মতি নিয়ে। তুই কি ওর অতীত জানিস? ওর কীর্তির খবর জানিস?
এক্সের সাথে যা করেছে। ভাইয়া প্লিজ, আমি ভুল করেছিলাম, আমি ঠকেছিলাম। এখন আমি শুধু তানভীরকে ভালোবাসি। চল আমার সঙ্গে, এখনই বাড়ি ফিরবি। ভাইয়া, আপনি যদি চান আমি আপনার সামনে মাথা নিচু করব, কিন্তু স্নেহাকে নিয়ে যেতে দেব না। আমার কণ্ঠে কম্পন ছিল না। ফারহান ভাইয়ের চোখে তখন যেন বিস্ময়। স্নেহা আমার পাশে এসে আমার হাত শক্ত করে ধরলো। আমি এখানেই থাকবো ভাইয়া, আমি তানভীরকে ছেড়ে যাব না। ঠিক তখনই গেটের বাইরে থেকে এক যুবক হাসতে হাসতে ভিতরে ঢোকে। এই তো পরিবার মিলন চলছে, তাহলে আমি ভিডিওটা ছেড়েই দেই কেমন? ভিডিও? কি ভিডিও? ইব্রাহিম, তুই যদি তোর ভিডিও রিলিজ করিস আমি তোকে শেষ করে ফেলবো, এটাই আমার শেষ কথা। তুই মানুষ না ইব্রাহিম, তোকে ভাই ভেবেছিলাম এক সময়। তোর আইনের ভয় দেখাচ্ছিস? ভালো কথা, দেখি কে কাকে হারায়। ইব্রাহিম, আমি এতদিন চুপ ছিলাম, আর নয়, আমি নিজেই থানায় যাব, তোকে ব্ল্যাকমেইলের জন্য ধরিয়ে দেব। সবাই থমকে যায়। ইব্রাহিম থুতু ফেলে গেট দিয়ে বেরিয়ে যায়। আমি স্নেহার হাত ধরে বলি, তুই ভয় পাবি না, আমি আছি তো তোর পাশে সব সময়। আর কাউকে ভয় পাই না এখন। সকালের হালকা আলোয় চোখ মেলে দেখি স্নেহা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। ওর নিঃশ্বাসের গতি এতটাই মৃদু যেন কোনো ফুল হালকা বাতাসে দুলছে। ওকে জড়িয়ে রাখলেই ও চোখ খুলে চুপচাপ দাঁড়িয়ে রইল। তুমি থাকলে মনে হয় এই জীবনটা যুদ্ধ হলেও যেতে যাবে। আর তুমি পাশে থাকলে হারার ভয়টা বলেই যাইতো। আমরা একসাথে নাস্তা করছিলাম, ঠিক তখনই গেটের সামনে একটা SUV এসে থামে। দরজা খুলে দেখি স্নেহার মা বাবা, পাশে ফারহান ভাই। ওদের চোখে রাগ, হতাশা আর গর্বে আঘাত লাগার ছাপ। তুই আমাদের মেয়েকে ফুসলিয়ে এনেছিস? না চাচা, আমি ফসলাইনি, আমি ওকে ভালোবেসেছি আর ও শেষাই এসেছে। তুই একটা নিচু পরিবারের ছেলে হয়েও সাহস পাস আমাদের মেয়েকে ঘরে তুলিস? মা, তোমরা সবকিছু না জেনেই বলছো। আমি নিজে এসেছি, ও কিছুতেই আমাকে বাধ্য করেনি। চলো সবাই বসি, একসাথে কথা বললে হয়তো সমাধান মিলবে। আমরা সবাই ডাইনিং টেবিলে বসে কথা বলছিলাম, তখন গেটের সামনে আবার গাড়ির শব্দ। পুলিশ গেট খুলে দেখি সাজিদ ভাই নেমে আসলেন। তানভীর, ইব্রাহিম নামে যাকে অভিযোগ করেছিস তাকে থানায় ডাকা হয়েছে। ভাই, ও শুধু ব্ল্যাকমেইলই না, রাফি শামীমদের সঙ্গে মিলে আমার আর স্নেহার সম্মানহানি করারও চেষ্টা করেছিল। এইসব অভিযোগ পরিবারেই মেটানো যেত। বাবা, আজ আমার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তার সাহসে আমি আবার বাঁচতে শিখেছি। ও না থাকলে আমি হয়তো মরেই যেতাম। আমার চোখের সামনে দিয়ে রাফি আর শামীম গলির শেষ মাথায় দাঁড়িয়েছিল, ফিসফিস করে কি যেন বলছিল। দেখিস ভিডিওটা এবার আমরাই ছাড়বো, তানভীরের মাথা নিচু হবেই। বিয়ে টিয়ে করলে ভালোই হবে, ওর মা বাবার সম্মানও শেষ হবে। আমি জানি না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু এতটুকু জানি স্নেহা আমার, আর ওকে হারানোর ভয় আমার সে বড় কেউ নয়। তুমি যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাও, আমি কিন্তু নিজে এসে ধরে আনবো। আর তুমি যদি আমার পাশে থেকে একবার বলো ভালোবাসি, তাহলে আমি মরতেও রাজি। ও আমার দিকে তাকিয়ে হাসলো। সে হাসি আমার সমস্ত ক্লান্তি মুছে দেয়। যুদ্ধ এখনো চলছে, কিন্তু ভালোবাসা আমাদের হাত শক্ত করে ধরে রেখেছে। বিকেলের দিকে স্নেহাকে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম। আকাশটা মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ওর গালে আলতো করে চুল পড়ে আছে। আমি হাত বাড়িয়ে সরিয়ে দিলাম। তুমি জানো, তোমার চোখ দুটো এমন যেন বিষণ্ণ সন্ধ্যায় স্নিগ্ধ একটা গল্প বলে। আর তুমি জানো, তোমার স্পর্শে আমার সমস্ত ভয় গলে যায়। আমরা অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম, কিন্তু ভিতরে ভিতরে জানি শত্রুরা বসে নেই। ভিডিও যেটার ভয় আমাদের দুজনকেই তাড়া করে বেড়াচ্ছে, সেটা রাফি শামীমদের হাতে। শামীম, ভিডিওটা রাতে একসাথে 6টা ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছাড়বো। রূপগঞ্জের সব ছেলে মেয়েকে ট্যাগ করব, তানভীর শেষ। আর ইব্রাহিমকে বুঝিয়ে রাখছি, ওকে বলছি তুই যদি নাটক না করিস তোকে ধরিয়ে দিব। সন্ধ্যায় হঠাৎ ফোন এলো সাজিদ ভাইয়ের। আমি সোজা থানায় ছুটলাম। ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করেছি, শুরুতে মিথ্যা বলছিল, পরে ভয় দেখাতেই ভেঙে পড়ে সব বলেছে। মানে? তোর বিরুদ্ধে যেই ভিডিওই ছড়ানো পরিকল্পনা সেটা ইব্রাহিম জানতো। রাফি শামীমদের সাথে মিলে করা হয়েছে। ভিডিওটা ফেক, কিন্তু ভয়ঙ্কর রকম রিয়েল দেখায়। ঘরে ফিরে দেখি স্নেহা কাঁদছে। তুমি গেলে না বলে আমি ভয় পেয়েছিলাম, যদি কিছু হয়ে যায় তোমার। তুমি কেঁদো না, আমি থাকতে কিছুই হতে দেব না। একটা কথা বিশ্বাস করো না, যতক্ষণ না তুমি আমার চোখে চোখ রাখো। তোমাকে হারালে আমি আর মানুষ হয়ে বাঁচবো না। রাতে খাওয়ার সময় আশা আপু আসলেন।
রাফিয়া শামীম স্কুল লাইফ থেকে এদের টার্গেট বানায়। ওদের ফোন হ্যাক করা এখন সময়ের ব্যাপার। তুমি পারবে। পারবো না? আগামীকাল সকাল পর্যন্ত দাও, আমি এমন জাল বানাবো ওরা পালাবার পথও পারবে না। রাতটা কেটে যায় একটা অস্থিরতার মধ্যে। স্নেহা আমার পাশে ঘুমিয়ে আর আমি বারান্দায় বসে ভোর হওয়ার অপেক্ষায়। তুমি জানো আমার জীবনে যতটাই অন্ধকার এসেছে তার থেকে বেশি আলো তুমি এনেছো। আমি তোমার স্ত্রী হতে চাই, যেভাবেই হোক। তুমি আমার জীবন, বিয়ে তো একটা নাম। তোমার ভালোবাসা আমার জন্য আকাশের নিচে একমাত্র আশ্রয়। ভোরের আলো মিশে যাচ্ছিল স্নেহার ঘুমন্ত মুখে, ওর ঠোঁটে হালকা হাসির রেখা। আমার বুকের ভেতরটা ধকধক করছিল। আয়শা আপুর হাতে হ্যাকিং শুরু করেছিল। এখন সময় ওর ফোন ধরার। আয়শা আপু, কেমন চলছে? স্মার্ট ভাই, মেয়ে তোকে পাগল করে দিয়েছে। তুই চিন্তা করিস না, রাফির ফোনে 130টা ফাইল, শামীমের ফোনে 63টা, সব ব্যাকআপ নিচ্ছি। ভিডিওটা পেয়েছো? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, ভিডিওতে তোর মুখ ডিপ ফেক দিয়ে বসানো হয়েছে। ওরা তোকে ফাঁসাতেই বানিয়েছে। সাজিদ ভাইকে সব জানালাম। উনি সঙ্গে সঙ্গে র্যাবের এক অফিসারকে জানালেন। রাফি শামীমকে ধরার জন্য ওয়ারেন্ট বের হলো। তানভীর, তুমি আর স্নেহা এই মুহূর্তে কোথাও যেও না। ভিডিও এখনো ছাড়েনি, তবে ওদের হাতে সময় আছে। আমি অপেক্ষা করবো না ভাই। স্নেহার সম্মান আমার জানের চেয়েও বেশি দামি। দুপুরে হঠাৎ দরজা কড়া নাড়ল। খুলে দেখি স্নেহার বাবা মা। তুই এখানেই আছিস? কি লজ্জা, আমাদের মুখ দেখাবার জায়গা নেই। আমরা ভেবেছিলাম তুই একটু বুঝদার মেয়ে, আর তুই আমাদের মুখে কালিমা দিলি। বাবা মা, আমি অপরাধ করিনি। আমি একজন মানুষকে ভালোবেসেছি যে আমার সম্মান রক্ষার জন্য যুদ্ধ করছে। ওরা তোকে ব্যবহার করেছে, ওদের ছেলেটার সাথে তোর নাম জড়িয়েছে সব জায়গায়। আন্টি আঙ্কেল প্লিজ 1 মিনিট দাঁড়ান, আমি আপনাদেরকে কিছু দেখাতে চাই। আমি ফোন থেকে ভিডিওটা চালিয়ে দিলাম। রাফিয়া শামীম নিজের মুখে বলছে এই ভিডিওটা ডিপফেক, তানবীরকে ফাঁসানোর প্ল্যান। আপনারা এখন বুঝতে পারছেন তো আসল গল্পটা? আমার মেয়ে যদি বলে ও তোকে বিশ্বাস করে, তাহলে আমিও করব। আমার স্নেহা তো ছোটবেলা থেকেই জেদি, তবে ওর চোখের ভিতরে আজ সত্যি দেখছি। ওই সময় ফোনে জানালো আয়শা আপু রাফিয়া শামীম ধরা পড়েছে, মিডিয়ার সামনে ক্ষমা চাচ্ছে। আমি স্বীকার করছি, তানভীর আর স্নেহার সম্মান নষ্ট করার জন্য আমরা প্ল্যান করেছিলাম। ক্ষমা চাচ্ছি। আমরা ভিডিও বানিয়েছি, ওরা কোনো দোষ করেনি। আমি স্নেহার দিকে তাকালাম, ওর চোখে জল আর ঠোঁটে ঠোঁট লাগাতেই বুঝলাম এই যুদ্ধের প্রথম পর্ব আমরা জিতে গেছি। তুমি জানো তুমি ছাড়া আমি কিছুই না, আমার সব কিছুই তুমি। তুমি আমার যুদ্ধের শেষ আশ্রয় আর আমি তোমার সম্মানের শেষ প্রহরী। সকালটা শুরু হয়েছিল শান্তিতে। আমার আর স্নেহার বিয়ের খবরটা এখন পুরো বাসায় ছড়িয়ে পড়েছে। মা চুপচাপ, স্নেহা একটু নার্ভাস, কিন্তু আমায় শক্ত করে ধরে আছে। আমি জানি জ্বর এখনো পুরোপুরি বেরোয়নি। তানভীর, তুমি কি মনে করো তোমার মা কোনোদিন আমায় মেনে নেবে? তুমি আমার পাশে থাকলেই সব ঠিক হয়ে যাবে। মাকে আমি বুঝিয়ে নেব। তোরা যা করছিস খুব সাহসের কাজ, আমি গর্বিত, কিন্তু বাড়ির বড়দের মানাতে কষ্ট হবেই। আর কষ্ট হবে নাই বা কেন? নিজেরা পালিয়ে বিয়ে করছো, আর এখন আবার চাও সবাই গলায় মালা পরাক। আপু, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য করিনি এটা। ভালো কথা, তাহলে কালকে দুই পরিবার একসাথে বসবি, যা বলার সবার সামনেই বলবো। পরদিন স্নেহার বাসায় পারিবারিক আলোচনা। এই মেয়েটা ছোটবেলা থেকেই জেদি, আমাদের না জানিয়ে ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করলো, এখন আবার চাই আমরা হেসে হেসে মেনে নেই। আমি শুধু জানতে চাই তুই সুখে আছিস তো? হ্যাঁ বাবা, তানভীর আমায় খুব ভালো রাখে, আমি তাকে ভালোবাসি। আঙ্কেল আন্টি, আমি জানি আমাদের কাজটা ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করুন আমি স্নেহাকে সারা জীবন আগলে রাখবো। তুমি জানো না বিয়ের মানে কি? পরিবারের সম্মান। আর আমাদের সম্মান কি তলানিতে যায় নাই? বড় কথা কইন না, বাচ্চা মেয়েটারে বোঝাতে পারেন নাই, এখন আমাদের দোষ দিচ্ছেন। একটুখানি থামুন সবাই, আমি একটা কথা বলতে চাই। বলো আয়শা। আমরা যদি এখন তাদের আলাদা করি তাহলে কি কিছু ভালো হবে? বরং এই ভালোবাসার শুরুতেই আমরাই আশীর্বাদ দিই, তাতে অন্তত শান্তি থাকে, সমাজে মুখ দেখানো যায়। আমি এখনো সময় চাই, এত সহজে আমি মেয়েটাকে মেনে নিতে পারছি না।
আমি সময় দেবো খালা, কিন্তু ছেলের বউ হিসেবে নয়, মেয়ের জায়গা পেতে চাই। আমার বুকের ভেতর কেমন যেন ভার লাগলো। আমি জানি মা সহজে মানবে না, কিন্তু স্নেহার চোখে ছিল এক অদ্ভুত সাহস, আর তাতেই আমার ভরসা ফিরে এলো। রাতের আকাশে চাঁদটা উঠেছে, অথচ আমাদের ভবিষ্যৎ এখনো ধোঁয়াশায় ঢাকা। রাতে বারান্দায় দাঁড়িয়ে আছে স্নেহা, পাশে দাঁড়িয়ে চুপচাপ, তার কাঁধে আমার হাত। আমরা দুজনেই বুঝে গেছি ভালোবাসা পেলেও লড়াইটা বাকি। মা এখনো রেগে আছে, মুখে না বললেও বুঝি সে আমাকে ক্ষমা করতে পারলেও স্নেহাকে নয়। তুমি বলো, যদি তোমার মা আমাকে কখনো মেনে না নেয়? তুমিও তো বলেছিলে সময় দেবে, আমিও তোমার পাশে থাকবো যতক্ষণ না সে তোমাকে তার মেয়ের মতো মেনে নেয়। আমি ভয় পাচ্ছি তানভীর, মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। স্নেহার মুখে সেই ভয়টা আমি দেখছি আগেও, কিন্তু এবার সেটা একটু বেশি স্পষ্ট, যেন সে কিছু লুকাচ্ছে, হয়তো নিজেও চায় না কি আসছে সামনে। মা হঠাৎ একটা অজানা নম্বর থেকে ফোন পায়। হ্যালো, কে বলছেন? আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আপনার পুত্রবধূ আমাকে খুব ভালো করে চেনে। আমি ফিরেছি। আপনি কে? নাম রায়হান। স্নেহা আমার কাছ থেকে পালিয়ে বিয়ে করেছে, কিন্তু অতীত কি এত সহজে ভোলা যায়? কি বলছেন আপনি? আমি খুব শিগগিরই আপনার সামনে আসব, তখন সব জানবেন। তানভীর, তোমার মায়ের ফোনে কে যেন ফোন করে বলেছে স্নেহার অতীত থেকে কিছু বের হবে। আবার এইসব শুরু কেন? সবাই শুধু আমার স্ত্রীকেই সন্দেহ করে। আমি কাউকেই দোষ দিচ্ছি না, কিন্তু তুমি তার ভালোবাসার পাশাপাশি তার অতীতটাও জানো। মাথার ভেতর ঝড় শুরু হলো। স্নেহা কি লুকাচ্ছে আমার থেকে? কিন্তু আবার আমি তাকে চিনি। সে যদি কিছুকে চাপা দেয়, তার কারণ হয়তো ভয় বা কষ্ট। স্নেহা, আমি শুধু একটা কথা জানতে চাই, তোমার অতীতে এমন কিছু আছে যা আমার পরিবারে কেউ জেনে গেলে তোমার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে? হ্যাঁ আছে, আমি তোমাকে বলবো সব, কিন্তু একবারই, কারণ সব কিছু বললে তুমি হয়তো। আমি কিছুই ছাড়বো না, তুমি শুধু বলো। কাল বলবো, আজ একটু সাহস জোগাতে দাও। আমি জানি কালকের সকালটা আমাদের সম্পর্কের একটা টার্নিং পয়েন্ট। বিশ্বাস, ভালোবাসার অতীত, তিনটার একটা ভারসাম্য ধরে রাখতেই হবে। আর তখনই অন্ধকারের কোনায় দাঁড়িয়ে একটা মুখ হাসে, সেই রায়হান। রাতটা প্রায় নিস্তব্ধ। আমার ঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে স্নেহা ছাদে একা দাঁড়িয়ে আছে। চাঁদের আলো তার মুখের উপর পড়ছে, আর আমি অনুভব করছি আজ ওর মুখে ভয় নেই, বরং সাহস আছে। আর সে বলবে আমি প্রস্তুত। নেহা, চলো নিচে এসে বসি। তুমি বলো, আমি শুনবো, কোনো বিচার করবো না। তুমি কথা দাও, আজ তুমি শুধু আমার চোখের দিকে তাকিয়ে শুনবে। কথা দিলাম। রায়হান, ও ছিল আমার বাবা মায়ের পছন্দ। আমাকে জোর করে ওর সঙ্গে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। ওর টাকা, প্রভাব, সব কিছুই ওদের পছন্দ ছিল, কিন্তু আমি ওকে ভালোবাসিনি। ও ছিল অস্থির, হিংস্র, আর নিয়ন্ত্রণ করতে ভালোবাসতো। তুমি রাজি হওনি? না, আমি পালিয়ে যাই আমার এক বান্ধবীর বাসায়, সেখানেই তোকে দেখি। তুই তখনও জানিস না আমার নাম। এরপর তো তুই। তারপর তোকে পাগলের মতো ভালোবেসে ফেলি। রায়ান তারপর অনেক চেষ্টা করেছে, এমনকি আমার বাবাকে হুমকি দিত, কিন্তু আমি কোনোদিনও তাকে সম্মতি দেইনি। আমাদের বিয়ের খবর শুনে ও আরও খ্যাপা হয়ে গেছে। আমি জানতাম স্নেহা সহজ নয়, ওর ভেতরে গভীর একটা বেদনা আছে। কিন্তু আজ যখন সব কথা বলল, আমি বুঝলাম ভালোবাসার জন্য ও কি ত্যাগ করেছে। আসসালামু আলাইকুম, আমি রায়হান। হয়তো আপনার ছেলে আর পুত্রবধূর কথা বলা দরকার আছে আমার সঙ্গে। তুমি কি সেই রায়হান, স্নেহার পরিচিত? এক সময় পরিচিত ছিল, এখনকার পরিচয়টা ভিন্ন। কি চাও তুমি? তোমার বউয়ের অতীত জানো তানভীর? ওর সঙ্গে আমি বিয়ে ঠিক করেছিলাম, একটি বারও জানালে না, এখন বউ সাজিয়ে রেখেছো। মিথ্যে বলিস না রায়হান, আমি তোকে কোনো দিনই সম্মতি দেইনি। তোর মতো হিংস্র লোকের সাথে আমি জীবন কাটাতে চাইনি। তুমি কি ভেবেছিলে আমার হাত থেকে এইভাবে বেরিয়ে গিয়ে সুখে থাকবে? আমি ফিরে এসেছি নিতে, না হলে। আর একটা শব্দ বললে গলা ভেঙে দেব। আমার বউকে নিয়ে যা বলেছিস সেটা কোনো প্রেমের প্রমাণ নয়, এটা তো হিংস্রতা। এত কিছু না বলেই তুই বিয়ে করেছিস? এখন এসব লোক এসে। চাচি, ওর কথায় কান দেবেন না। আপনার ছেলের বউ তার জন্য নিজের পরিবার ছেড়েছে। অতীতের জিনিস নিয়ে বিচার না করে এখনকার ভালোবাসা দেখুন। সেই দিনের রাতটা একটা অদ্ভুত ঝড় বয়ে গেল আমাদের উপর দিয়ে, কিন্তু তবুও আমি জানি স্নেহা আমার ভালোবাসা, আমার সাহস। রায়ান হয়তো ফিরে গেছে, কিন্তু আমি জানি ও ফিরে আসবে। তবে এবার আমি প্রস্তুত।
সারাদিনের ঝড়ের পরে রাতটা এসেছে যেন একটা আগুন নিয়ে। রায়হান আর তার ভয় সবকিছু পিছনে ফেলে আমি শুধু একটা জিনিসই অনুভব করছিলাম, স্নেহার উপস্থিতি। ঘরের ভিতর হালকা আলো, জানালার পর্দা নড়ে উঠছে বাতাসে, আর আমার চোখের সামনে স্নেহা, ওর চুল এলোমেলো, চোখে এক ধরনের জেদ আর ঠোঁটে গাঢ় এক কাঁপুনি। তানভীর, আজ যদি আবার ও ফিরে আসে? আমি তোকে নিয়ে আগলে থাকবো, যতবার দরজা ধাক্কা দেবে ততবার আমার বুক ঠেকিয়ে ধরবো। তুই কি জানিস আমি তোকে যতটা ভালোবাসি? তোর স্পর্শের প্রতিটা মুহূর্ত আমার কাছে স্বপ্নের মতো লাগে। জানি না, কিন্তু এখন থেকে অনুভব করতে চাই। ও আমার বুকে মাথা রাখলো, ওর শরীরটা কাঁপছে, তবে সেটা ভয় নয়, ভালোবাসার তৃষ্ণা। আমের কপালে চুমে খেলাম, তারপর ধীরে ধীরে ঠোঁট ছুঁয়ে গেল ওর ঠোঁট। স্নেহা, তুই জানিস না, তোর গায়ের এই গন্ধ, এই উষ্ণতা আমাকে পাগল করে দেয়। তোর বুকের ভেতরটা আমার আশ্রয় তানভীর, তোর বাহুর মধ্যে আমি আর কোনো ভয় পাই না। আমি ওর গলায় মুখ রাখলাম, গাঢ় রোমান্টিক স্পর্শে আমার আঙুলগুলো ধীরে ধীরে ওর পিঠ বেয়ে নেমে আসছিল। ওর নিঃশ্বাস ঘন হচ্ছিল, চোখে চোখ রেখে একটা কথা বলছিল না, ও শুধু অনুভব করছিল। চাদরটা বিছানার নিচে গড়িয়ে পড়ে গেল, বাতাসে আমাদের নিঃশ্বাস একসাথে মিলেমিশে গাঢ় হয়ে উঠল। আমি ওর গালের পাশে কানে কানে বললাম, তুই শুধুই আমার, শুধু আমার স্নেহা। আর সব কিছুকে ভুলে আমি তোরই। যতটা গভীরে যাবি আমি ততটাই নিজেকে তোকে দিয়ে দেব। সেই রাতে শব্দের চেয়ে অনেক বেশি কিছু বলা হয়েছিল নিঃশব্দে, শরীর দিয়ে, চোখ দিয়ে, আত্মা দিয়ে। আমাদের ভালোবাসা যেন একটা গোপন যুদ্ধ, যেখানে জেতা মানে আরো গভীরভাবে একে অপরকে চেনা। পরদিন সকাল, রান্নাঘরে। আজ সারা রাত দরজা বন্ধ করে রাখলে কেন? ঘরের বাইরে কেউ জানে না তোমরা কি করো? আন্টি, আমরা স্বামী স্ত্রী, ভালোবাসি একে অপরকে, আর যা করি সম্মানে করি, লুকিয়ে না। কেন কি যেন বলতে গিয়ে মা কথাটা বলে পাশ কাটিয়ে গেল। মা কিছু বলল না, তবে ওর চোখে একটু নরম ভাব দেখলাম। স্নেহার সাহস আর ভালোবাসা হয়তো ধীরে ধীরে সবাইকে বদলে দিচ্ছে। ভোরের আলো ঠিক মতো আসেনি, চায়ের কাপ হাতে বেলকনিতে দাঁড়িয়েছিলাম, হঠাৎ ফোনটা বেজে উঠল। তানভীর, তোরে একটা বাজে খবর দিতে হবে ভাই। স্নেহারে রায়হান তুইলা নিচ্ছে। কি বলিস? কোথায়? ওদের পুরান গোডাউনটা জানিস তো, গুলশানের পাশে, ওখানেই নিয়ে গেছে। আমার হাতে থাকা কাপটা মাটিতে পড়ে ভেঙে গেল, বুকের ভেতর রক্ত গরম হয়ে উঠল। স্নেহাকে কেউ ছুঁয়ে দেখবে ভাবলেই আমি উন্মাদ হয়ে যাচ্ছিলাম। একটা ব্ল্যাক জ্যাকেট পরে বাইকে উঠলাম। আজ আমি তানভীর না, আমি স্নেহার রক্ষক, রায়হানের গোডাউনে। তোরা ভাবলি পালিয়ে গিয়ে বাঁচবি? ও তোর প্রেম, আমার তো খেলনা। তুই আমার জীবনে ছিলিস একটা দুঃস্বপ্ন, তোর মুখটা দেখলেও গা গলায় আমার। আজ আমি তোকে মনে করিয়ে দেব কে রায়হান। ঠিক তখনই দরজা ধাক্কা দিয়ে খুলে ঢুকলাম আমি, চোখে আগুন, হাতে একটা লোহার পাইপ। রায়হানের ঘ্যাং ছুটে এলো আমার দিকে। আমি একটার পর একটা আঘাত করছিলাম, কারো মাথায়, কারো হাঁটুতে, কোনো দয়া ছিল না। স্নেহা, পেছনে থাকো, কাউকে তোকে ছুতে দেব না। তানভীর, সাবধান! তোরা তো নাটক করিস ভালো, কিন্তু আজ তোকে মাটি করতে হবে। আগে তুই আমার বউকে ছাড়। ওর দিকে ছুটে গেলাম, এক হাতে ওর কলার চেপে ধরলাম, আরেক হাতে ঘুষি, একটা দুইটা তিনটা। ওর মুখ থেকে রক্ত পড়তে লাগলো। তানভীর থাম, আমি আছি পাশে, তুই একা না। আমি জানি, কিন্তু ও আমার ভালোবাসাকে অপমান করেছে। আমার হাত থেকে থেমে গেল। স্নেহার চোখের দিকে তাকিয়ে, ওর চোখে ভয় নয়, ছিল শক্তি। আমার পাশে দাঁড়ানো স্নেহা আজ ভয় পায় না, ও আজ আগুন। রায়হান, এবার তুই শোন। আমার শরীর না, আমার সম্মান তুই ভাঙতে চেয়েছিস, কিন্তু আজ আমি নিজে তোকে শাস্তি দিব। স্নেহা একটা লাঠি তুলে ওর দিকে এগিয়ে গেল। আমি বাধা দিইনি। ওর আঘাতে রায়হান মাটিতে লুটিয়ে পড়ল। পরে রাহুল ও পুলিশ এসে পৌঁছে। পুলিশ চলে আসছে ভাই, এবার সব শেষ। না রাহুল, এটা শুরু, আমাদের ভালোবাসার যুদ্ধ শেষ হয়নি। স্নেহার হাতটা শক্ত করে ধরে বসেছিলাম সোফার এক কোণে। আমাদের চারপাশে যেন অদৃশ্য একটা ঝড় ঘুরপাক খাচ্ছে। ঘড়ির কাঁটা যেন থেমে গেছে, কারণ আমাদের বাসার দরজায় তখন দাঁড়িয়ে আসে স্নেহার বাবা আর মা। চোখে রাগ, ঠোঁটে অভিমান, আর কণ্ঠে রাগে কাঁপা স্বর। তানভীর, তুমি আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে নিজের বাসায় এনে রেখেছো, এত বড় সাহস! আমি কাউকে ভুলিয়ে কিছু করিনি, স্নেহা আমার স্ত্রী। স্ত্রী? তুমি জানো আমরা এই বিয়েটা
মেনে নিইনি, তবু তুই এমন করলি, আমাদের সম্মান কোথায় রাখলি? বাবা মা, আমি জোর করে আসিনি। আমি তানভীরকে ভালোবাসি। ওই আমার স্বামী, আমি ওর পাশেই থাকতে চাই। এই ছেলেটা তোমাদের সম্পর্ক শুরু থেকেই সন্দেহজনক ছিল। আজ ওদের কারণে তোমাদের নিয়ে সমাজে মাথা উঁচু করে হাঁটতে পারবো না। আমি কোনো ভুল করিনি। আমি স্নেহাকে ভালোবাসি, সম্মান করি, ওকে কখনো কষ্ট দেব না। দুলা ভাই, আপনারা আমাদের দোষারোপ করছেন কেন? বাচ্চারা বড় হয়ে গেছে, ওরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারে। তুই চুপ কর। তোমার ছেলের জন্য আমার মেয়েকে লোক লজ্জার মুখে পড়তে হচ্ছে। মা, আমি তো প্রেম করেছি, কোনো অপরাধ করিনি। তানভীরকে ছাড়া আমি বাঁচতে পারবো না। স্নেহা চোখে কান্না, কণ্ঠে ধীরতা। আমার হাত আরো শক্ত করে ধরলো। আমি বুঝলাম এই সম্পর্ক নিয়ে লড়াই এখনই শেষ হয়নি। আঙ্কেল আন্টি, আমি স্নেহাকে ভালোবেসে বিয়ে করেছি। যদি শাস্তি দেন তাহলে আমি একাই নেব, কিন্তু ওকে ছেড়ে দেব না। তাহলে শোনো তানভীর, আমরা এই সম্পর্ক কোনোদিন মেনে নেব না। আজ থেকে আমাদের মেয়ের সাথে তোমারও সব সম্পর্ক শেষ। বাবা, যদি আমাকে ত্যাগ করো, কিন্তু আমি তানভীরের হাতটা কখনো ছাড়বো না। ওরা রাগে গটগট করে বেরিয়ে গেল। স্নেহা দরজায় দাঁড়িয়ে অনেকক্ষণ চেয়ে রইল, চোখে জল, তবুও মুখে অদ্ভুত শান্তি। তুমি আছো তো আমার পাশে? আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না স্নেহা। সকাল থেকে স্নেহা আমার বুকের পাশে গুটি গুটি মেরে পড়ে আছে, চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। কিছু না বলেও ওর ভেতরে ভাঙচুর আমি টের পাচ্ছি। ওর মা বাবার রাগ, অপমান, তাচ্ছিল্য সবই ওর কোমল মনের ওপর চাপ ফেলেছে। আমি আস্তে করে স্নেহার কপালে চুমু দিলাম। স্নেহা প্লিজ, একটু চোখটা বন্ধ করো, ঘুমাও কিছুক্ষণ। তুমি পাশে আছো, তবু ভিতরে যেন শূন্যতা। আমি মা বাবার সেই রাগে চোখ ভুলতে পারছি না। ভুলে যেও না, আমি তোকে ছাড়া কিছু ভাবতে পারি না। তো চোখের কান্না আমার সহ্য হয় না। তুমি যদি আমার হাতটা শক্ত করে ধরো, আমি কোনো ভয় পাবো না। আমি ওর আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে নিলাম। সেই মুহূর্তেই দরজায় কড়া নাড়ল কেউ। স্নেহা একটু চমকে উঠল। আমি উঠে গিয়ে দরজা খুললাম। ভাই, একটু ভেতরে আসতে পারি? এসো রাহুল, কি খবর? রাইহানকে মনে আছে? ওর গ্যাং তোকে এখনো টার্গেটে রেখেছে। কাল রাতে আমি শুনলাম তোর নামে আবার কিছু ফেক কেস বানানোর চেষ্টা করছে। রায়হান? ও কিভাবে এখনো এমন করছে? ও চায় তানভীর ভাইকে একেবারে সমাজের চোখে খারাপ বানিয়ে দিক। ও জানে সরাসরি কিছু করতে পারবে না, তাই পেছন থেকে খেলছে। ওর খেলা আমি বুঝি, কিন্তু এখন আমি একা নই। আমার পাশে আমার স্ত্রী আছে, আমি তার পিছু হটবো না। আমি জানতাম এমন একটা কিছু হবে, কিন্তু ভয় পাস না স্নেহা। এখন তুই আমার মেয়ে, তোর চোখে কান্না থাকলে আমি থাকতে পারবো না। মা, তুমি আমাকে মেয়ে বললে? হ্যাঁ মা, আমি তোদের ভালোবাসা দেখি। তুই মেয়ে বলি তোর কষ্ট আমার গায়ে লাগে। তানভীর, আমি এখন সত্যিই তোমার সব। তোমার পাশে জীবন কাটিয়ে দিতে চাই। আর কদিনের মধ্যেই আমি তোকে এক নতুন ঠিকানা দেব, যেখানে কেউ আমাদের ভালোবাসার বিপরীতে দাঁড়াবে না। রাত 11টা বাজে। রাহুল হঠাৎ ফোন করে জানালো রায়হান আজ রাতে একটা মিটিং করছে শহরের এক গ্যারেজে। আমি বুঝে গেলাম ওর চক্রান্ত এবার বড় কিছু। তানভীর ভাই, এই গ্যারেজে আমার এক বন্ধুর মাধ্যমে খবর পেয়েছি রাইহান তোদের নিয়ে কিছু ভয়ঙ্কর প্ল্যান করছে। আমি এখনই যাচ্ছি, তোরা সাবধানে থাকিস। আমার সাথে দেখা কর 1 ঘন্টা পর। কোথায় যাচ্ছ তুমি? এভাবে কিছু না বলে যেও না। হ্যাঁ প্লিজ বোঝো, এবার আমি ওর মুখোশ খুলে ফেলবো। তোকে নিয়ে শান্তি নিয়ে বাঁচার জন্য এই ঝুঁকি আমায় নিতেই হবে। তাহলে আমি একা একা থাকবো? না রানী, তুই একা না। আমি প্রতিটা মুহূর্তে তোকে মনের ভিতরে নিয়ে থাকি। আমি বাইকে উঠে হেলমেট পরে রওনা দিলাম গ্যারেজের দিকে। দূর থেকে দেখি কয়েকজন লোক ফিসফিস করে কথা বলছে। হঠাৎ একটা চেনা গলা কানে এলো। ওদের লাইফ শেষ করতে হবে। তানভীরের বিরুদ্ধে মাদক রাখার মামলা ফাইল করলেই ও শেষ। তারপর মেয়েটার বাবাকে দিয়ে চাপ দেব তালাক দিতে। মাথার ভেতর রক্ত খেলা করতে শুরু করলো। আমি আর সহ্য করতে পারলাম না। হঠাৎ সামনে গিয়ে বলে উঠলাম, তোকে একবার ছেড়েছি বলে ভাবিস না আমি কিছু করতে পারি না। তুই এখানে? এবার তোদের মুখোশ খুলে যাবে। রেকর্ডিং চালু আছে, সবকিছু তুলে নিয়েছি। তুই ভেবেছিস এত সহজে পালাবি? ছেলেদের ধর।
ওরা আমার দিকে দৌড়ে এলো। আমি প্রথম দুজনকে একগুছিতে ফেলে দিলাম। বাকিদের সঙ্গে লড়তে লড়তে রাহুল এসে পড়লো। একসাথে মিলে রায়হানকে কাবু করলাম। পরদিন সকাল। তানভীর, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কারণ রায়হানকে পুলিশ ধরেছে। রেকর্ডিং তাদের দিয়ে দিয়েছি। কিন্তু বাবা আজকে তোমার সাথে দেখা করতে চেয়েছে। এই দেখাটার জন্য আমি কতটা অপেক্ষা করেছি, কিন্তু আমি জানি উনি সহজে কিছু মানবে না। তুই আমার মেয়েকে কিভাবে নিয়ে গেলি? ভালোবেসে। আর ভালোবাসার মানে জোর না, দায়িত্ব। তোদের এই বিয়ে কি সমাজ মেনে নেবে? বাবা, আমি তো তোমার মেয়ে, কিন্তু আমি তানভীরকে ছাড়া বাঁচবো না। ওই আমার ঘর। তুই সত্যি তানবীরকে এতটা চাস? তুমি যদি একবার ওর চোখে থাকো, বুঝবে কতটা ভালোবাসে আমাকে। উনি চুপ করে গেলেন। কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, যদি ওকে সুখে রাখতে পারিস তাহলে আমার মেয়ে তোরই থাক। বাবা। ধন্যবাদ চাচা, আপনি আজ আমার জন্য আশীর্বাদ। সকালটা আজ একটু অন্যরকম। বউকে পাশে নিয়ে ঘুম থেকে ওঠার সুখটাই আলাদা। ওর এলোমেলো চুল, ঘুম ভাঙা চোখ, আর ঠোঁটে এক অদ্ভুত নিষ্পাপ হাসি। আমি খানিকক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম। তানভীর, এভাবে তাকিয়েছো কেন? কারণ আমি ভাবছি এত সুন্দর একটা মেয়েকে আমি বিয়ে করেছি কিভাবে। আহা, এসব বললে আমি তো আবার লজ্জা পাবো। শুধু লজ্জা না, একটু জড়িয়ে ধরতে তো পারো। এখন সকালের এই সময়ে? তো কি হয়েছে, সকাল মানে তো শুরু, নতুন এক ভালোবাসা শুরু হতে পারে। আমি ওকে হালকা টেনে নিজে থেকে আনলাম। ওর চুলে মুখ ঠেকে গেল। আমার ঠোঁট টেনে নিল ওর কপাল থেকে গাল পর্যন্ত। স্নেহা চোখ বন্ধ করে ফেলল। প্লিজ আর না, আম্মু যদি এসে পড়ে। তখন বলল, আমরা দোয়া পড়ছিলাম, ভালোবাসার দোয়া। আমরা একে অপরের বাহু ডোরে একটু সময় কাটাচ্ছিলাম। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। তানভীর, স্নেহা, তোরা কি উঠলি? আল্লাহ, আমি তো এখন কি পড়বো? পড়ার কি দরকার, বলবো ঘুমাচ্ছিলাম। চুপ করো বেয়াদব ছেলে। কি চেনে? তোমার মেয়ে তো অনেক গাধা। আমার ছেলেকে ভুলিয়ে ভালোবেসে বিয়ে করেছে। আর আপনি আপনার ছেলের প্রশংসা করবেন? ছেলেটাও কম যায় না, একটুও সম্মান জানালো না। আমার মেয়েকে চুরি করে নিয়ে গেল। আমি আর স্নেহা দুই পাশে দাঁড়িয়ে মায়েদের মুখ চাওড়াচাড়ি করছিলাম। আবেগ, রাগ আর অভিমান যেন সবকিছু ছুঁয়ে যাচ্ছিল। মা, আমি তো ভালোবেসে বিয়ে করেছি। তুমি কি আমার সুখ চাও না? চাই, কিন্তু তোমার এই সিদ্ধান্ত মেনে নেওয়া খুব কষ্টের মা। আমার ছেলেও তো আজ জীবনে প্রথম সত্যিকারের ভালোবাসা পেয়েছে। আমিও চাই ওরা সুখে থাকুক। তাহলে মা, একটা চা খাই একসাথে, সব দুঃখ ভুলে গিয়ে। তুই বড় চালাক রে ছেলেটা। সন্ধ্যায় রাহুলের ফোন। তানভীর ভাই, আপনারা সাবধানে থাকেন। রায়হানের লোকেরা শহরের বাইরে কিছু করছে, আপনাদের উপর আবার কিছু করতে পারে। চিন্তা করিস না রাহুল, এবার আমি সবকিছু সামলাতে পারবো, শুধু পাশে থাকিস। রাতে। স্নেহা, আজ মা তোমায় খুব আদর করলো, কেমন লাগলো? মনে হচ্ছে আমি আসলেই তোমার পরিবারের একজন। শুধু পরিবারে না, আমার জীবনের একমাত্র রানী। আর তুমি আমার রাজা। শরীর, মন সবকিছু দিয়ে ভালোবাসি তোমাকে আমি। রাতের নিস্তব্ধতায় ওর ঠোঁট ছুঁয়ে গেল, সমস্ত ক্লান্তি মিলিয়ে যায়। ওর স্পর্শ যেন আগুন জ্বালায়, আমার প্রশান্তি দেয়। যখন সবকিছু একটু একটু করে ঠিক হয়ে আসছিল, তখনই আবার কাটা এসে বিঁধল আমাদের সুখে। রায়হান এখন চুপচাপ নেই। ওর লোকজন শহরের বাইরের গোডাউনে জড়ো হচ্ছে, খবর দিয়েছে রাহুল। স্নেহা তখন আমার পাশে বসেছিল। আমি ওর হাতটা চেপে ধরলাম। স্নেহা, কিছু একটা হতে যাচ্ছে, রায়হান চুপ করে থাকবে না। তুমি আবার ঝামেলা যাচ্ছ না তো? এবার আর পালাবো না। তুমি আমার শক্তি, আমার সাহস, ভয় পায় না কিছুই। আমি জানি তুই পারবি, কিন্তু সাবধানে যাস। রাহুলের সঙ্গে দেখা। ভাই, রায়হান গোডাউনের লোক জমাচ্ছে, মাদক আর অস্ত্রের চালান দিচ্ছে। লোক আছে আমাদের? দুজন আছে ভেতরে, গোপনে, শুধু তোমার সিগন্যালের অপেক্ষায়। ভালো, এখন কাজটা শেষ করতে হবে। এতদিন আমাদের পরিবার ভুগেছে, এবার ওকে থামাতেই হবে। রাতের অন্ধকারে যখন গোডাউনের সামনে দাঁড়ালাম, বুকের ভেতর চাপা উত্তেজনা, কিন্তু স্নেহার মুখ মনে পড়তেই বুকটা শক্ত হয়ে উঠল। ভেতরে ঢুকতেই রায়হানকে দেখলাম, মুখে সেই চেনা হাসি। তানভীর, এত সাহস! প্রেমে পড়ে তোকে নরম ভেবেছিলাম। আর তুই এখনো ভেবেছিস আমি সেই আগের তানভীর, যে তোর চোখে চোখ রাখতো, ভয় পেত?
আজ তোর চোখে আগুন দেখেছি। কারণটা স্নেহা? ওর জন্যই আজ সবকিছু বদলে গেছে। ও আমার শক্তি, আর তোকে শেষ করব এই আগুন দিয়ে। হঠাৎই শুরু হলো গুলি। আমি আর রাহুল একসাথে ঝাঁপিয়ে পড়লাম। গোলাগুলির শব্দ, ধোঁয়া আর চিৎকার সব মিলিয়ে যেন যুদ্ধক্ষেত্র। শেষমেশ রায়হান গুলিবিদ্ধ হয়ে পড়ে গেল মাটিতে। ওর চোখে তখনও ঘৃণা, কিন্তু আর কোনো ভয় দেখানোর ক্ষমতা নেই। শেষ ভাই, ও শেষ। না রাহুল, এই যুদ্ধ তো এখন শুরু। বাসায় ফিরে তুমি ঠিক আছো? কোথাও ব্যথা পেয়েছো? শুধু মনটা একটু ভারী, কিন্তু তুই পাশে আসিস তাই সবকিছু হালকা লাগে। আমি তোর পাশেই আছি চিরকাল, শরীর দিও, মন দিও। ওর ঠোঁট আমার কাঁধে ছুঁয়ে থাকলো কিছুক্ষণ। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, স্নেহা, আজকে তোর ভালোবাসা আমার বাঁচার একমাত্র কারণ। আর তোর সাহস আমার ভালোবাসার গর্ব। সকালটা অদ্ভুত ছিল আজ। রক্তের লালিমা নয়, বরং ভালোবাসার আলোয় চোখ খুললাম। পাশে স্নেহা ঘুমিয়েছিল, মুখে এক মায়াবী প্রশান্তি। আমি আস্তে করে ওর কপালে চুমু দিলাম। স্নেহা, তুই জানিস আমার প্রতিটা সকাল তোর মুখ দেখে শুরু হয়। এই চাওয়া আমার। তাহলে বল না, আজকের সকালের এই চুমুটা ছিল দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত? ছিল না, এখনো চলছে। রাহুল হঠাৎ ফোন দিল, গলার স্বর থমথমে। ভাই, তদন্ত শুরু হয়ে গেছে। রায়হানের লোকদের ধরছে পুলিশ। আমাদের নাম উঠে এসেছে কয়েকজনের মুখে। তোরা চুপচাপ থাক, কেউ কিছু বলবে না, আমি সব সামলাবো। স্নেহার মার আগমন। স্নেহা তখন ঘরে ছিল, আমি বারান্দায়। হঠাৎ চলায় গাড়ির শব্দ শুনে নিচে নামলাম। সামনে স্নেহার মা। তানবীর, কোথায় আমার মেয়ে? আমি বিশ্বাস করি না। তোমার পরিবারকে মেয়েকে নিয়ে এসো। খালাম্মা, আমরা বিয়ে করেছি পালিয়ে না, সম্মানে। ও আমার স্ত্রী। এই বিয়ে মানি না আমি। আর আমার মেয়েকে সরাও তোমার ঘর থেকে। মা, আমি ভালো আছি তানবীরের সাথে, তুমি কেন বোঝো না? আমি বুঝি না, এই ছেলেটা তোর জীবনের ধ্বংস। একমাত্র ধ্বংস তো করেছিলেন আপনি। মেয়ের ভালোবাসা বোঝেন না, শুধু সমাজে ভয় করেন। বাড়ির উঠোন তখন কোর্টরুমের মতন। কাছে স্নেহা, রেগে আছে খালাম্মা, গলা উঁচু করছে আমার মা। আমি চুপচাপ ওর হাতটা ধরলাম। যদিও আমার জীবনকে নতুন করে সাজাতে পারে, তাহলে আপনারা আমাদের ভাঙতে পারবেন না। আমার স্ত্রীও, আর আমি ওর পাশে থাকবো যেভাবে হোক। রাতের বেলা স্নেহা আমার বুকের ওপর মাথা রেখেছিল। জানিস তানবীর, মা যা বলেছে তাতে আমি ভেঙে যাইনি, বরং আরো বেশি ভালোবাসছি তোকে। আমি তোকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আর যদি পুরো দুনিয়া তোর বিপক্ষে যায়, তাও তুই আমারই থাকবে। তুই জানিস, আজ তোর স্পর্শে, তোর শব্দে আমার সব রাগ মিলিয়ে গেছে। আমি ওকে জড়িয়ে ধরলাম। ঠোঁট থেকে গড়িয়ে গেল ভালোবাসার মৌনতা। বাতাসটা গরম হয়ে উঠেছিল। ঘরের আলো নেভে গেল, শুধু আমরা দুজনেই। সকাল থেকে স্নেহার মুখটা কেমন যেন চিন্তিত লাগছিল। ও আমার চোখে চোখ রাখছিল না, চুপচাপ বসেছিল বিছানার এক কোণায়। আমি জানতাম কিছু একটা আছে যেটা আমাকে বলতে পারছে না। স্নেহা, তুমি আমার সামনে এত চুপচাপ থাকছো কেন? কিছু বলবে না আমাকে? কিছু না, একটু মাথা ব্যথা করছিল আর শরীরটাও দুর্বল লাগছে। তুমি কি প্রেগনেন্ট? জানি না, তাই ডাক্তার দেখাতে যাবো আজ একা। একা কেন যাবে? আমি যাচ্ছি তো তোমার সঙ্গে। না তানবীর, আজ তুমি অফিসে যাও, আমি রিক্সা করে যাব, রিপোর্ট পেলে বলবো তোমাকে। আমি অদ্ভুত একটা অস্থিরতা নিয়ে ওকে যেতে দিলাম, আর তখনই রাহুল ফোন দিল। ভাই, খবর খারাপ। পুলিশ তোর নাম জানে। রায়হানের লোকের জবানবন্দিতে তোর নাম উঠছে বারবার। তোরা কোথায় আছিস? লুকিয়ে আছি, কিন্তু ওরা আমাকে খুঁজছে। আজ দুপুরে পুলিশ তোদের বাড়িতেও যাবে। আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠলো। ঠিক তখনই মা ঘরে ঢুকলেন। তোর বউ আজ কোথায় গেল বলতো? ডাক্তার দেখাতে। সবকিছু তোকে বলেই করছে তো। তুমি কি বোঝাতে যাচ্ছ? মেয়েটার চেহারায় কিছু লুকানোর অভ্যাস আছে। তুই ওকে ভালোবাসিস, ঠিক আছে, কিন্তু চোখ বন্ধ করে ভরসা করিস না। স্নেহার পক্ষ। ডাক্তার চেয়ারে বসে স্নেহার ঠোঁট কামড়ে কান্না চেপে রেখেছিল। নার্স রিপোর্ট হাতে দিল। আপনি 2 সপ্তাহের প্রেগনেন্ট ম্যাম, কংগ্রাচুলেশন। আমি কিভাবে খবরটা তানবীরকে দেব? বিকেলে যখন ঘরে ফিরল, আমি তাকে একদৃষ্টিতে দেখছিলাম। সব ঠিক আছে তো? হ্যাঁ, তেমন কিছু না। আমার চোখে জল লুকালো স্নেহা। তুমি কি কিছু লুকাচ্ছ? আমি ওর পাশে গিয়ে হাত ধরলাম। আমি তোমার সবকিছু জানতে চাই স্নেহা, ভালো বা খারাপ। তুমি যদি কিছু লুকাও, আমি ভেঙে যাব। তানভীর,
আমি 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 মা হতে চলেছি। শুনে বুকটা থমকে গেল। এক মুহূর্তে সব চিন্তা থেমে গেল। আমার চোখ ভিজে উঠল। আমি ওর কপালে চুমু দিলাম। এটা আমাদের নতুন শুরু স্নেহা। স্নেহা গর্ভবতী হওয়ার খবরটা আমার বুকের ভেতর এক নতুন আলো জ্বালিয়ে দিল। কিন্তু ঠিক তখনই অন্ধকার এসে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলল রাহুলের ফোনে। ভাই, একদম খারাপ খবর। রায়হানের পুরনো বডিগার্ডদের একজন স্নেহার পেছনে লেগেছে, ওর উপর আক্রমণের প্ল্যান করছে। কি বলিস? তুই কোথায় আছিস? লুকিয়ে আছি, পুলিশও আমার খোঁজ করছে। তোকে সাবধানে থাকতে হবে। তোর বাসার আশেপাশে অনেক আগন্তুক ঘোরাফেরা করছে। স্নেহাকে নিয়ে এখনই বাসা ছেড়ে চলে যেতে হবে। স্নেহা তখন কিচেনে আমার জন্য লেবু শরবত বানাচ্ছিল। আমি হঠাৎ ওর হাত চেপে ধরলাম। আমাদের এখান থেকে বেরোতে হবে এখনই। কেন? কি হয়েছে? তোমার উপর আক্রমণের প্ল্যান হচ্ছে। রায়হানের বডিগার্ডটা তোমার খোঁজে আছে। আমি ঠিক আছি তানভীর, তুমি থাকলে কিচ্ছু হবে না। আমি চাইলে সব কন্ট্রোল করতে পারবো না স্নেহা। এখন আমরা বাড়ি ছাড়বো। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। আমি ইশারায় স্নেহাকে পিছনে করে যেতে বললাম। দরজা খুলতেই পুলিশ। তানভীর, আপনাকে থানায় যেতে হবে। আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে রায়হান হত্যা মামলায়। আমার স্ত্রী গর্ভবতী। আমি এখন কোথাও যেতে পারবো না। আপনি সহযোগিতা না করলে আমাদের বাধ্য হতে হবে। আমি যাব, কিন্তু আমার স্ত্রীর নিরাপত্তা যদি হুমকির মুখে পড়ে তার দায় কিন্তু আপনাদের। আমি পুলিশের সঙ্গে গেলাম। স্নেহা জানতো না আমি কোথায় যাচ্ছি। ফোনে কিছু বলতে পারলাম না। একা ঘরে বসে ওর ভেতরটা কেটে যাচ্ছিল। তানভীর কোথায় গেল? কোথাও বেরিয়ে গেল তো জানায়, নাকি কিছু হয়ে গেল? পুলিশ স্টেশনে আমাকে প্রায় ঘন্টাখানেক জেরা করলো। এরপর তারা বলল একদিন হেফাজতে রাখা হবে। আমি জানতাম এখন যদি কিছু না করি স্নেহা একা অসহায় হয়ে পড়বে। তখনই রাহুল কল করলো। ভাই, আমি স্নেহার কাছে যাচ্ছি। ওর বাসার পেছনের দরজায় গিয়ে ওকে নিয়ে পালাবো। ওর উপরে যে লোকটা আক্রমণ করবে সে আমার চেনা, আমি হ্যান্ডেল করব। রাহুল যা বলছিল ঠিক তাই করলো। স্নেহাকে পেছনের দরজা দিয়ে বের করে তার এক বন্ধুর বাসায় নিয়ে গেল। তবে ততক্ষণে এক ছায়ামূর্তি বাড়ির সামনে ঘুরছিল। মেয়েটা ঘরে নেই, কিন্তু আমি জানি খুব কাছেই আছে। এবার শেষ খেলাটা খেলতে হবে। সকালটা আজ একটু অন্যরকম। বিছানা ছেড়ে উঠতে মন চাইছিল না। আমার পাশে ঘুমন্ত স্নেহার মুখটা দেখে হৃদয়ে এক শান্তির ছায়া ছোঁয়া পেলাম। ওর চুলের গন্ধে মাথা ঝিমঝিম করে। বুকের ওপর ওর হাতটা রাখা। এই হাত ছাড়তে ইচ্ছেই করে না। আমি ধীরে ধীরে ওর কপালে চুমু খেতে গিয়ে থেমে গেলাম, যেন ঘুম না ভাঙে। তুমি জানো স্নেহা, তোমাকে পাশে না পেলে আমি এখন আর ঘুমাতেই পারি না। তুমিও আমার নেশা হয়ে গেছো। ওর ঠোঁটের কোনায় এক টুকরো লজ্জা আর খোঁচোটে। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। স্নেহাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি তো শুধু বড় আপুর বছর বান্ধবী না, এখন আমার সবকিছুর মালিক। এখন বুঝতে পারছো বজ্জাতির মানে? হুট করে দরজার ঠক ঠক শব্দ হলো। আমি একটু চমকে উঠলাম। দরজা খুলতে মা দাঁড়িয়ে। নিচে এসো, স্নেহার মা এসেছে কথা বলতে। মনে হলো বুকটা ধক করে উঠলো। স্নেহা দ্রুত শাড়ি গুছিয়ে নিয়ে নামলো আমার সাথে। ড্রয়িং রুমে পৌঁছায় স্নেহার মাকে দেখতে পেলাম। চোখে রাগ আর মুখে চাপা কষ্ট। এইভাবে মেয়েকে নিয়ে পালিয়ে যাবে? এটা কি তোমাদের শিক্ষা? আপনি যা ভাবছেন ব্যাপারটা তা নয়। ছেলে মেয়ে একে অপরকে ভালোবাসে। আমরা বিয়েটা স্বাভাবিকভাবেই করতে পারতাম। পরিস্থিতি একটু থমথম হয়ে গেল। আমি মেয়েদের দিকে তাকালাম। তারপর সাহস করে বললাম, আন্টি, আমি স্নেহাকে ভালোবাসি। আমি তাকে ঠকাবো না। ওকে আমি সুখে রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি শুধু চাই আমার মেয়ে যেন কষ্ট না পায়। ওনার চোখের জল যেন একটা স্বস্তির বার্তা। মনে হলো একটা বাধা পার হলাম আমরা। বিকেলে আলো ঘরে নরম রোদ ঢুকিয়ে দিচ্ছে। স্নেহা আজ মাকে নিয়ে খুব ব্যস্ত। সকালবেলা রাগ এখন অনেকটা নরম হয়েছে স্নেহার মায়ের চোখে মুখে। আমার মা রান্নাঘরে তাদের জন্য কিছু মুখরোচক আয়োজন করছে। বলতো, তোর বরের এত সাহস কই থেকে আসে? তোর মতো বজ্জাতের প্রেমে পড়ার পরেও বেঁচে আছে। সে বাঁচবে কি করে বলো তো? আমি তো এখন ওর বউ। বউয়ের প্রেমে পড়লে সাহস এমনিতেই বেড়ে যায়। একদম ঠিক বলেছো তুমি। আর আশা তোকে আমি আজকে মারবো। কি সব কথা বলিস? এখনো কি লজ্জা করো তোমরা? এতটা হট রোমান্টিক দম্পতি, তাও এমন মিষ্টি সংলাপ।
আমরা তিনজন মজা করছিলাম। ওদিকে মা আর আন্টি বসলেন আমাদের বিয়ের পরে আনুষ্ঠানিকতা নিয়ে কথা বলতে। আন্টি একটু ধীরে ধীরে বললেন, ওদের দুজনকে যতটুকু দেখি ততটুকু বুঝি, সত্যি ওরা একে অপরকে ভালোবাসে। ভুল বলেছিলাম সেদিন। আপনি ভুল বলেননি, আপনি একজন মা, ভয় তো থাকবেই। আমি নিজেও ভয় পেয়েছিলাম প্রথমে। আমি শুধু চাই আমার মেয়েটা যেন কোনোদিন কাঁদে না। মা, আমি কাঁদবো না, তানভীর আমাকে কাঁদতে দিবে না। আর স্নেহার দিকে তাকালাম। ওর চোখে যে আত্মবিশ্বাস আমি দেখলাম সেটা আমাকে আরো শক্ত করে ধরলো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আন্টি, ওর চোখে কোনোদিন জল আসতে দেব না। আরে ওদের একটু বাইরে ঘুরতে পাঠাই না, সারাক্ষণ তো ঘরে বসে কাহিনী করছো। হ্যাঁ ঠিক, এক কাজ করো, তোদের মধুচন্দ্রিমা শুরু করে দাও। যদিও সেটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে। মেয়ে, তুই চুপ করবি? আমার তোকে নিয়ে আজকে বিশেষ আলোচনা আছে। হাসির রোল উঠলো ঘরে। এতদিন পরে একটা পারিবারিক মুহূর্ত পেলাম যেখানে কারো মুখে রাগ নেই, নেই কোনো কষ্ট। সবাই মিলে সন্ধ্যার পর বেরিয়ে পড়লাম কাছের একটা রিসোর্টে। আমার আর স্নেহার নতুন জীবনে ছোট্ট এক মধুর সূচনা। রিসোর্টে পা রাখা মাত্রই শান্তির এক শীতল হাওয়া যেন বুকের ভেতর ঢুকে গেল। শহরের কোলাহল, চাপ আর চাপা রাগ থেকে মুক্তির আশা যেন দিচ্ছে এই জায়গাটা। স্নেহা পাশে দাঁড়িয়ে আমার হাতটা জড়িয়ে ধরলো। তুমি জানো, এমন জায়গায় আসতে আমার খুব ভালো লাগে। আমি জানি, আর আমি চাই তোমার সব ভালো লাগা আমার হাত দিয়ে পূরণ হোক। রিসোর্টে কটেজে ঢুকে স্নেহা যেন এক ঝলক হাওয়া হয়ে ছড়িয়ে পড়লো পুরো ঘরে। ওর চোখে মুখে যেন নতুন বইয়ের লজ্জা আর একান্ত ভালোবাসার মিশ্রণ। তুমি তো বাইরে আসবা না, তাই আমি গোসল সেরে নিচ্ছি। একা একা আমিও তো ভাবছিলাম। তুমি থাকো, এখন না, রাতে তো সময় আছে। ও ঘরে ঢুকে গেল। আমি জানালার ধারে দাঁড়িয়েছিলাম, বাইরে তাকিয়ে দেখছিলাম সমুদ্রের ঢেউ আর কিছু পর্যটক। ঠিক তখনই চোখে পড়লো একজন অপরিচিত ছেলেকে, কিন্তু তার চাহনি, ওর চোখ যেন সোজা স্নেহার ঘরের দিকে তাকিয়ে। আমি এক ধরনের অস্বস্তি অনুভব করলাম। ছেলেটি হঠাৎ আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর ধীরে ধীরে পেছন ঘুরে চলে গেল। কিছুক্ষণ পর স্নেহা এসে আমার পাশে দাঁড়ালো। চোল থেকে জল পড়ছে, মুখে তাজা লাবণ্য। এমন ভাবে তাকিয়ে আছো কেন? এক ছেলেকে দেখলাম তোমার ঘরের দিকে তাকিয়েছিল। কে ছিল? কেমন দেখতে? ওর কণ্ঠটা হঠাৎ করে কেঁপে উঠল। ওর চোখেও যেন এক মুহূর্তে ভয় ঢুকে গেল। আমি বুঝলাম কিছু একটা লোক আছে। তুমি কি চেনো তাকে? আমি ঠিক নিশ্চিত না। আমার কথা বাড়ালাম না তখন, কিন্তু রাতটা ছিল অন্যরকম। স্নেহার মন যেন কোথা যেন হারিয়ে গেল। রাত 12টা, ঘরটা অন্ধকার, শুধু জানালার ফাঁক বলে আসা চাঁদের আলোয় ওর মুখটা দেখা যাচ্ছে। আমি ওকে আমার মুখের কাছে টেনে নিলাম। তুমি এখন আমার পাশে, কোনো ভয়, কোনো কষ্ট, সবকিছু আমি সরিয়ে দেব। তুমি আমাকে যদি ভালোবাসো তাহলে আমার অতীত জানতেও পারবে, সময় হলে সব বলবো। আমার কিছু জিজ্ঞাসা করিনি। ও ঠোঁটে একটা নরম চুমু রাখলাম, তারপর ওর শরীরটা জড়িয়ে ধরলাম, এমনভাবে যেন পুরো পৃথিবী থেকে ওকে আগলে রাখি। রাতটা ধীরে ধীরে গভীর, হঠাৎ রোমান্সে গড়িয়ে গেল। রাতভর স্নেহা শরীরে উষ্ণতা গায়ে মেখে ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুম ভাঙতে বুকের ভেতর এক ধরনের শূন্যতা অনুভব করলাম। বাচ্চা তাকিয়ে দেখি স্নেহা নেই, তার মোবাইলটাও নেই। ঘর জুড়ে নিস্তব্ধতা। জানালার ফাঁক দিয়ে ঢুকছে সকালের আলো, তবুও আমার মনে হচ্ছিল আলো কেমন যেন ধোঁয়াশা। কোথায় গেলে তুমি স্নেহা? আমি উঠে দ্রুত কাপড় চোপড় পরে নিচে চলে এলাম। রিসোর্টের কন্ট্রোল ডেস্কে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই 205 নম্বর রুম থেকে কি কেউ বাইরে থেকে সকাল সকাল? জি স্যার, আজ সকাল 7:30টার দিকে ম্যাডাম একা বের হয়েছেন। উনি বলেছিলেন কিছু সময় একা থাকতে চান। কোথায় গেছেন বললেন? না স্যার, শুধু বললেন কেউ যেন ওনাকে খোঁজ না করে। মনটা ধক করে উঠল। কি এমন হলো যে আমায় কিছু না বলে চলে গেল? ওর চোখে সেই অস্থিরতা কি লুকাচ্ছিল? আমি সোজা রিসোর্টের বাগানের দিকে এগিয়ে গেলাম। বড় বড় গাছ আর কাঠের বেঞ্চ ঘেরা সে জায়গাটা এক ছায়ামূর্তি দাঁড়িয়ে ছিল। আমি এগিয়ে যেতেই সে ধীরে ধীরে পেছন ফিরল। তুই কে? আর আমার বউকে তুই চিনিস কিভাবে? তুই আসবি জানতাম। স্নেহা এখন তোর বউ ঠিকই, কিন্তু সে আমার জীবনের প্রথম ভালোবাসা। আমি ওকে এখনো ভালোবাসি। এক মুহূর্তে আমার বুকের ভেতর বজ্রপাত হলো। এই ছেলেটা কি ওর অতীত? ওর সেই অজানা দুঃখের গল্প? আমার বউর থেকে দূরে থাক। তুই যদি ওকে ভালোবাসতিস তাহলে কষ্ট দিছিস কেন? চোখ লাল হয়ে উঠছে। কষ্ট আমি দিইনি। স্নেহার পরিবার আমাকে জোর করে দূরে সরিয়ে দিয়েছিল, ওকে ভুল বুঝিয়েছিল।
আমাকে জেলে ঢুকিয়েছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। এ কথা আমি কখনো শুনিনি। স্নেহা এমন কিছু কখনো বলেনি। কি সত্যটা কি? কিন্তু সত্যটা কি? ঠিক তখনই পেছন থেকে এক কণ্ঠ ভেসে এলো। তানভীর, সত্যি বলছি, আমি ওকে ভালোবাসতাম, কিন্তু ওর দোষ ছিল। ও সময় মতো প্রতিবাদ করেনি। আমি একা হয়ে গিয়েছিলাম। এরপর তুমি এসেছো। তুমি আমার সব, আমার আশ্রয়। তাহলে পালিয়ে গেল? আমি ভয় পেয়েছিলাম তুমি যদি সব জেনে আমাকেও ছেড়ে চলে যাও। তাহলে পালিয়ে কেন গেলে? আমি এগিয়ে গিয়ে ওর চোখের জল মুছে দিলাম। ওর হাতটা শক্ত করে ধরলাম। অতীত যাই হোক না কেন, তুমি এখন আমার। আমি তুমিই চাই, তোমার সবটুকু নিয়ে। তুমি আমার পৃথিবী তানভীর। তুমি যদি ওকে ভালোবাসো তাহলে আমার মতো ভুল করো না। ওকে একা ফেলে দিও না কখনো। আমার ভেতরে অদ্ভুত এক দোটানার ভয় করছিল। স্নেহা এখন আমার স্ত্রী, আমার ভালোবাসা, কিন্তু ওর অতীতটা ঠিক মতো জানতাম না বলেই বারবার কেমন অস্থিরতা হচ্ছিল। আমরা রিসোর্টের কটেজে ফিরে আসার কিছু সময় পরই একটা হর্ন বাজলো। জানালা দিয়ে তাকিয়ে দেখি একটা প্রাইভেট কার থেকে একজন মধ্যবয়সী মহিলা বের হচ্ছেন। মা! আমার বুকটা কেঁপে উঠলো। এত দূরে এত গোপন রিসোর্টে উনি এলেন কিভাবে? কি খবর দিল? দরজা খুলতেই ভেতরে ঢুকে পড়লেন উনি। চোখে আগুন, ঠোঁটে বিষ। এই তো এখানে লুকিয়ে সংসার করছো? নিজের মেয়ে বলে এতটুকু লজ্জা করলো না তোমার? মা, আমি তোমাদের সাথে থাকতে পারছিলাম না। সব সময় সন্দেহ, শাসন। আমি তানভীরকে ভালোবাসি। ভালোবাসা নামের নোংরামির জন্য আমরা তোমার মাথা গোজার জায়গা দিয়েছিলাম। এই ছেলের ভালোবাসা নামের নোংরামির জন্য আমরা তোমার মাথা গোজার জায়গা দিয়েছিলাম। এই ছেলের মা বাবা তোদের উস্কে দিয়েছে। বিয়ে করেছো তাই না? সমাজে মুখ দেখানো যাবে না আমাদের। আর তোদের পরিবারের ছেলেপেলেগুলো সব সুযোগের খোঁজে থাকে। আমার মুঠি আশাট হয়ে উঠল। বুকের মধ্যে আগুন জ্বলছিল, কিন্তু স্নেহার দিকে তাকিয়ে নিজেকে ধরে রাখলাম। মা, তুমি কিছু না জেনে ওর বাবা মাকে দোষ দিচ্ছ কেন? তারা খুব সম্মানিত মানুষ। তারা তো তোমাদের মতো আমাকে ভালোবাসাকে অপমান করেনি। চুপ কর। তোদের এই কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য আজ সমাজে আমার মাথা হেট হয়ে গেছে। আমি এবার একটু এগিয়ে এসে শান্ত গলায় বললাম, আন্টি, আপনি চাইলে আজই আমাদের বাসায় চলে যাব এবং আমাদের পরিবার নিয়ে কথা বলবো, কিন্তু দয়া করে আমার মা বাবার অসম্মান করবেন না। মা, তুমি যদি আমাকে একটু ভালোবাসো তাহলে আমার সিদ্ধান্তটাকে সম্মান করো। আমি সুখে আছি। আমার আপন মা থাকলে হয়তো মেনে নিত, আমার ভালোবাসাকে সম্মান করতো। পরে এই কথা একটু চুপ হয়ে গিয়ে শ্বাস নিয়ে বলল, সুখে আছো না? ঠিক আছে, আমি যাচ্ছি। তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন তোমায় ডিস্টার্ব করতে আসবো না। ভালো থেকো তোমরা। উনি চলে গেলেন। দরজার শব্দটা কেমন যেন আমার বুকের ভেতর ধ্বনিত হচ্ছিল। স্নেহা আমার কাঁধে মাথা রাখলো, চুপচাপ, একটু কাছে না, শুধু শক্ত করে ধরে আছে আমার হাত। মনে হচ্ছে সকল বাধা পেরিয়ে সুখের মুভমেন্ট আমাদের ধরা দিয়েছে। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর গল্পটা এখানেই শেষ।